আজ শুক্রবার, মীরার ছুটির দিন। শীতের সকালে লেপের মধ্যে মুখ গুজে এখনো শুয়ে আছে মীরা। আর ভাবছে সেই 20 বছর আগের দিনটার কথা। যে দিনটা সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। না ছিল কোনো মান অভিমান, আর না ছিল কোনো ভুল বুঝাবুঝি। ছিল শুধু একে অপরের প্রতি ভালোবাসা। রাইসুল দেশে ফেরার পর মা আর রাইসুলকে সোহাগ বলে দিয়েছিল মির্জা প্যালেসেই থাকতে হবে। এতে সোহাগও তার বোনকে মিস করবে না, আর মীরাও তার মা, ভাইকে মিস করবে না। তারপর হাসি, আনন্দ আর যত্নে ভরপুর একটা পরিবারে ভালোই চলছিল তাদের দিন। এত আনন্দের মাঝে কোথা থেকে যে কি হয়ে গেল। হয়তো সুখ বেশি দিন থাকে না, তাই এমনটা হয়েছে। অতীত। সেদিন মীরা প্রেগনেন্সির রিপোর্টটা নিয়ে হসপিটাল থেকে বের হয়েছিল। হসপিটালের সামনেই হাসানের সাথে দেখা। হাসান মীরাকে একা পেয়ে জোর করে তুলে নিয়ে যেতে চাই। মীরা কোনোমতে হাসানের কবল থেকে পালিয়ে আসে। আর পালানোর সময় রিপোর্টটা সেখানেই পড়ে যায়। মীরা ফিরে এসে সোহাগকে আর হাসানের কথা বলে নি সোহাগ চিন্তা করবে বলে। দুদিন পর সোহাগের জন্মদিন। তাই মীরা ঠিক করে নেয় সোহাগকে সারপ্রাইজ পার্টি দেবে। সাথে এটাও বলবে, আমি আপনার সন্তানের মা হতে চলেছি সোহাগ মির্জা। কিন্তু পার্টির দিন হাসান এসে সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। হাসান নিজেকে দাবি করে মীরার সন্তানের বাবা হিসেবে। মীরা অনেকবার সোহাগকে বোঝায়, কিন্তু সোহাগ বোঝে না। সোহাগের শুধু একটাই কথা, তোমার প্রেগনেন্সির কথা আমায় আগে কেন জানাওনি? আর হাসানের কাছেই বা তোমার রিপোর্টটা গেল কিভাবে? নিজের স্ত্রী আর সন্তানকে অস্বীকার করে ওই বাইরের হাসানের কথার গুরুত্ব বেশি দিয়েছিল সেদিন সোহাগ। সকলের সামনে মীরাকে করেছিল অপমান, দিয়েছিল অপবাদ। মীরা অনেক মিনতি করেছে, কিন্তু সোহাগ শোনেনি। রেগে গেলে যে মানুষটার মাথার ঠিক থাকে না, তাই বলে সোজা বাড়ি থেকেই মীরাকে বের করে দেবে? মীরা তো সোহাগের পায়ে পর্যন্ত পড়েছিল, বলেছিল, আপনি ছাড়া আমি একদম নিঃস্ব। প্লিজ আমাকে একটু থাকতে দিন। আমি আপনার বাড়িতে কোনো এক কোণে পড়ে থাকব। দিন শেষে শুধু আপনাকে দেখব, তবুও এভাবে তাড়িয়ে দেবেন না। সোহাগ মীরার কোনো কথাই শুনিনি। মীরাকে তাড়িয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। দরজার ওপাশ থেকে হাসান এসে মীরার হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। মীরা হাসানের থেকে হাতটা ছাড়িয়ে ছুটতে থাকে। ছুটতে ছুটতে মীরা চলে আসে সোনাডাঙ্গার বাস স্ট্যান্ডে। চারিদিকে হাসানের লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে। মীরা সবার চোখ এড়িয়ে খুলনা টু ঢাকার বাসটিতে উঠে পড়ে। বাস চলতে শুরু করে আর মীরার মধ্যে এক নির্বাক যন্ত্রণা ও ভয় কাজ করে। এমন সময়ে মীরার পাশের সিটে বসে থাকা যাত্রী নীরু আপা মীরার সাথে ঘটে যাওয়া সব ঘটনা শুনে ঢাকায় পৌঁছে মীরাকে তার আশ্রমে নিয়ে যায়। সেই আশ্রমে মীরা বৃদ্ধ মানুষদের সেবা করে কাটিয়ে দেয় জীবনের 19টা বছর। মীরার মেয়ে মায়া, যার কাছে মীরা তার সন্তানের বাবার পরিচয়টা গোপন রেখেছে। মীরা চায়নি মায়া জানুক তার বাবাকে। টেলিভিশনে যতবারই সোহাগের সাক্ষাৎ দেখাতো মীরা এক ধ্যানে সবকিছু ছেড়ে টেলিভিশনের সামনে পড়ে থাকত, শুধু সোহাগের মুখটা দেখবে বলে। মায়া কিছু জিজ্ঞাসা করলে মীরা বলতো সে সোহাগের অনেক বড় ফ্যান। মাও যখন কোনো পত্রিকায় সোহাগের কোনো ফটো ছাপা হতো সেই ফটো কেটে এনে মীরাকে গিফট করত। মীরার তখন ঠোঁটের কোণে এক চিলতি হাসি ফুটে উঠত, যা দেখে মায়ারও ভালো লাগত। কিন্তু মায়াকে কখনো মীরা বুঝতেই দিত না সোহাগ আসলে তার বাবা। হঠাৎ একদিন আবির তার বাবা মাকে সাথে করে মায়ার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে। মাও রাজি হয়। বিয়ের দিনক্ষণ সব ঠিকঠাক। মীরাও মেয়ে বিয়ে দেবে বলে খুব ধুমধাম করে আয়োজন করে। জীবনের সব পুঁজি খরচ করে ফেলে মেয়ের বিয়ের জন্য। বিয়ে পড়ানোর সময় যখন মেয়ের বাবার নাম জিজ্ঞাসা করা হয় তখন মীরা চুপ থাকে। বলতে পারে না মায়ার বাবার নাম। উক্ত পরিস্থিতিতে সকলেই মীরাকে আবার অপবাদ দেয়। মায়াকেও সবাই বলে পিতৃপরিচয়হীন একটি মেয়ে। আবিরকে তার বাবা মা নিয়ে যায় বিয়ের আসর ছেড়ে। তখন সবাই বলে মায়াকে কেউ বিয়ে করবে না, কেউ জড়াবে না মায়ার মতো মেয়ের সাথে সম্পর্কে। এমন সময়ে কোথা থেকে যেন সোহেব খান আর তার স্ত্রী মুফতি খান এসে মীরাকে বলে মায়াকে তারা পুত্রবধূ হিসেবে পেতে চাই। তারা নাকি মায়াকে অনেক আগে থেকেই চেনে। মায়া খুব ভালো মেয়ে, যার সাথে তাদের ছেলে মাহির খুব ভালো থাকবে।
মাহিরকে তারা ফোন করে বিয়ের আসরে আনে। মাহির বাবা মায়ের সিদ্ধান্তে রাজি হয়ে বিয়ে করে নেয় মায়াকে। মীরা মাহিরকে বলেছিল, আমার মেয়েটাকে তুমি কখনো কষ্ট দিও না বাবা। ও ছোটবেলা থেকে বাবাকে পাইনি ঠিকই, কিন্তু আমি ওকে বাবা মা কোনো কিছুর অভাব বুঝতে দিইনি। ওর দুইটা পরিচয় এক। ওর বাবাও আমি আর মাও আমি দুই। ও তোমার স্ত্রী। ওর মধ্যে ছেলে মানুষিতে ভরপুর, কিন্তু ভেতরটা একদম পরিষ্কার। ওকে তুমি একটু শিখিয়ে পড়িয়ে নিও। মীরা মাহিরকে আরো বলে, বাবা আমার মেয়েটাকে আমি একজন আদর্শ ডাক্তার হিসেবে দেখতে চেয়েছিলাম, কিন্তু দেখো আমার সেই স্বপ্নটা আজ পূরণ হলো না ঠিকই, তবে এমন একজনের হাতে ওকে তুলে দিচ্ছে যে খুলনার অনেক বড় একটা হসপিটালের ডাক্তার। মাহির তখন মীরাকে থামিয়ে বলে, আপনার মেয়ে যদি চায় তাহলে সেও একদিন ডাক্তার হবে। আমি নিজে ওকে সেই দিকটাই সাপোর্ট করবে। মাহিরের কথায় মীরা অনেকটা খুশি হয়। মাহির মায়াকে বিয়ে করে খুলনায় নিয়ে আসে। মায়া চলে যাবার পর মীরা একদম একা হয়ে যায়। মায়ার বিয়ের দিন মীরা মায়ার বাবার নাম না বলায় আশপাশের মানুষও অনেক কথা বলা শুরু করে। মীরা পারে না এত অপমান সহ্য করতে, তাই সেখান থেকেও চলে আসে বরিশাল। এখানে এক পুরনো বান্ধবী রুমার সাহায্যে নিয়ে একটা স্কুলে জব পায়। ছোট ছোট বাচ্চাদের স্কুলে থাকলে সারাদিন শাসন করে, আদর করে কাটিয়ে দেয়। আর রাতের সময়টুকু মাঝে মাঝে মায়ার সাথে ফোনে কথা হয়, না হলে টেলিভিশন দেখে কেটে যায়। বর্তমান মাহির গাড়ি নিয়ে স্নিগ্ধার বাড়ির সামনে এসে জোরে জোরে হর্ন বাজাতে থাকে। স্নিগ্ধা এসে গাড়িতে উঠলেই মাহির গাড়ি স্টার্ট দেয়। স্নিগ্ধা, গুড মর্নিং জান। মাহির, স্নিগ্ধা, গুড মর্নিং বলেছি তোমাকে আমি, ন্যাকা ন্যাকা ভাবে বলে। মাহির। মাহিরের কোনো প্রত্যুত্তর না পেয়ে স্নিগ্ধা এবার রেগে যায়। স্নিগ্ধা, কথা কানে যাচ্ছে না তোমার? মাহির। স্নিগ্ধা মাহিরের শার্টের কলার ধরে নিজের সামনে টেনে আনে। স্নিগ্ধা, ওই নষ্টা মেয়েটার জন্য তুমি আমার উপর এখনো রেগে আছো? মাহির কিছু না বলেই গাড়িটা থামিয়ে দেয়। মাহির, গাড়ি থেকে নামো। স্নিগ্ধা, মানে? মাহির, মানে বুঝছো না? মাহির গাড়ি থেকে নেমে ঘুরে এসে স্নিগ্ধার পাশ থেকে গাড়ির দরজাটা খুলে। মাহির, নামো। স্নিগ্ধা, না। মাহির স্নিগ্ধার হাত ধরে টেনে গাড়ির থেকে নামিয়ে দেয়। তারপর ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে গাড়িতে স্টার্ট দিয়ে স্নিগ্ধাকে রেখে চলে যায়। স্নিগ্ধা হা হয়ে আছে। এত বড় অপমান! স্নিগ্ধ, মাহিরের সাহস হয় কিভাবে আমার সাথে এমনটা করার? ওই মেয়েটার জন্য এর শোধ আমি নিয়ে ছাড়ব। হসপিটালে রাইসুলের দেওয়া 24 ঘন্টা পার হতে আর মাত্র 2 ঘন্টা বাকি। এর মধ্যে পুলিশ এসেও বসে আছে। হসপিটালের সব ডাক্তার ধরে নিয়েছে মাহিরের ডাক্তারি আজ এখানেই শেষ। মাহির হসপিটালে এসে দেখে শ্যামলী বসুর বাড়ির লোকজন অনেক চিৎকার চেঁচামেচি করছে। সাথে চলছে জনগণের আহাজারি। মীরা মেডিকেল হসপিটাল, হায় হায়! মীরা মেডিকেল হসপিটাল, হায় হায়! ইট পাটকেল যে যা পাচ্ছে সবাই হসপিটালের উপর ছুঁড়ে মারছে। মাহির এসে ভিড় ঠেলে রাইসুলের কেবিনে যায়। রাইসুল খুব ক্ষিপ্ত হয়ে বসে আছে। মাহির রাইসুলের সামনে গিয়ে দাঁড়ালে রাইসুল পুলিশকে দেখিয়ে দেয়। এই সেই ব্যক্তি, নিয়ে যান একে। পুলিশ এসে মাহিরের সামনে দাঁড়ালে মাহির রাইসুলের কাছে 2 ঘন্টা সময় চাই। রাইসুলের মাথার ঠিক থাকে না। সে অনেক রেগে পুলিশকে বলে মাহিরকে যত দ্রুত সম্ভব চোখের সামনে থেকে নিয়ে যেতে। মাহির অনেক বোঝানোর চেষ্টা করে, রাইসুল কিছুতেই শুনতে চাই না। তারপর পুলিশ মাহিরকে অ্যারেস্ট করে বাইরে আনলে সবাই জোরে জোরে ইট পাটকেল ছুঁড়তে থাকে। একটা ইটের টুকরো এসে মাহিরের কপালে লেগে কপালটা কেটে যায়। পুলিশ পরিস্থিতি সামলাতে জনগণকে পিটিয়ে রাস্তা ফাঁকা করে মাহিরকে জিপে উঠিয়ে খালিশপুর থানায় নিয়ে আসে। মায়া ইজিবাইকে করে হসপিটালে আসা একটু দেরি হয়ে যায়। মাহিরকে পুলিশ নিয়ে যাওয়ার পরে মায়া হসপিটালের মধ্যে ঢোকে। এত চিৎকার চেঁচামেচি কিসের সেটা ভাবতে ভাবতে ক্লাসরুমে যায়। আজকের প্রথম ক্লাসটা ছিল ডাক্তার মাহিরের সাথে। মাহিরকে পুলিশ ধরে নিয়ে যাওয়ায় সব স্টুডেন্ট ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। মায়া ক্লাসরুম ফাঁকা পেয়ে সবাইকে খুঁজতে খুঁজতে ক্যান্টিনে গিয়ে সকলের আলোচনা শুনে কেঁপে ওঠে। মাহিরকে পুলিশ ধরে নিয়ে গেছে শুনে মায়া কাঁদতে কাঁদতে মাহিরের কেবিনে ছুটে যায়।
পুরো কেবিনে তন্ন তন্ন করে খোঁজে গতকালকে স্টোররুমে পাওয়া শ্যামলী বসুর সেই নকল ফাইলটি। তারপর খেয়াল করে টেবিলের উপর গতকালের স্টোররুমে পাওয়া সেই নকল ফাইলটি পড়ে আছে। মায়া আর কিছু না ভেবেই ফাইলটা নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। এমন সময় রাস্তায় বেরিয়ে তাড়াতাড়ি কোনো রিকশা বা ইজি বাইক না পেয়ে দৌড়াতে থাকে। পুরো রাস্তা দৌড়াতে দৌড়াতে থানায় আসে। মায়া থানায় আসার পর খুব ক্লান্ত হয়ে যায়। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। পাশে একটা পুলিশকে যেতে দেখে ডাক দেয়। মায়া, ভাইয়া শোনেন, এখানে ডাক্তার মাহিরকে ধরে এনে কোথায় রেখেছে বলতে পারেন? পুলিশটা মায়ার মাথার থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখে মায়ার হাত পা কাঁপছে। পুলিশ, আপনি কে? মায়া, আমি উনার। মায়া কি বলবে বুঝে উঠতে পারে না, আমতা আমতা করে যায়। পুলিশ, কি হলো বলুন, আপনি উনার কে? মায়া, আমি উনার স্টুড। পাশ থেকে মাহিরের বাবা সোহেব খান এসে বলে। সোহেব খান স্ত্রী? উনি দা মাহির খানের স্ত্রী। পুলিশ, ওহো, আর আপনি? সোহেব খান, আমি দা মাহির খানের বাবা। পুলিশ, আচ্ছা, তাহলে ভেতরে আসুন, দেখিয়ে দিচ্ছি, বলে পুলিশটি সামনে আগাতে থাকে। মায়া সোহেব খানকে এখানে দেখে অবাক হয়। তাই জিজ্ঞাসা করে, মায়া, বাবা আপনি এখানে? আপনি কিভাবে জানলেন? সোহেব খান, টিভিতে দেখলাম, প্রতিটা চ্যানেলে এই একই নিউজ। দা মাহির খান ভুল অপারেশন করে একজন সুস্থ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তাই হসপিটাল কর্তৃপক্ষ হসপিটালের সুনাম নষ্ট হওয়ায় কেস করেছে মাহিরের নামে। মায়া, বাবা, এসব টিভিতেও দেখাচ্ছে? সোহেব খান, হ্যাঁ রে মা। বাবা হয়ে কি এসব দেখে আর চুপচাপ বসে থাকতে পারি? তাই চলে আসলাম। সোহেব খান কথাটা বলে খুব ভেঙে পড়ে। মায়া তাকে ধরে মাহিরের সাথে দেখা করতে যায়। মায়া, স্যার। মাহির গার্ডদের ভেতর থেকে তাকিয়ে দেখে মায়া আর বাবা এসেছে। মাহির এগিয়ে আসলে মায়া মাহিরের কপাল থেকে রক্ত ঝরতে দেখে। মায়ার খুব কষ্ট হচ্ছে মাহিরকে এই অবস্থায় দেখে। মাহির, মায়া, বাবা বিশ্বাস করো, কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। সোহেব খান, আমি জানি বাবা, তুই এমনটা করতে পারিস না। মাহির মায়ার দিকে তাকালে মায়া ওড়নার আঁচলটা উঠিয়ে গার্ডদের গ্রিরিলের ফাঁক দিয়ে মাহিরের মুখটা ছুঁয়ে দেখে। তারপর কপালের থেকে রক্ত মুছে দেয়। মাহির মায়ার নাম ধরে ডেকে উঠলে মায়া মাহিরের সামনে ফাইলটা ধরে। মায়া, স্যার, এই সেই ফাইলটা, এটা পুলিশকে দিলে তারা কি আপনাকে ছেড়ে দিবে? মাহির, না মায়া, এই ফাইলে কিছু প্রমাণ হবে না। পুলিশ তো ভাববে আমি এই ফাইলটা বানিয়ে রেখেছি নিজেকে বাঁচানোর জন্য। মায়া, তাহলে? মাহির, আমি ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট বের করেছিলাম। এই ফাইলটাই আমি ছাড়াও হসপিটালের আরও একজন ডাক্তারের হাতের ছাপ আছে। আমার মনে হয় সেই আমাকে ফাঁসাতে চাই, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ আমি জোগাড় করতে পারিনি। মায়া, তাহলে কি হবে? কিভাবে প্রমাণ হবে আপনি নির্দোষ? মাহির, একটা উপায় আছে। মায়া, কি? মাহির মায়াকে একটা প্ল্যান দেয়। মাহির, বুঝতে পেরেছ কি করতে হবে? মায়া, হ্যাঁ, কিন্তু সেই ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টটা কোথায়? মাহির, আমার কেবিনে টেবিলের উপর একটা বই রাখা আছে, সেই বইয়ের মধ্যে রেখেছিলাম। মায়ার চোখ বেয়ে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মাহির দেখে গার্ডদের গিরিলের উপর রাখা মায়ার হাত দুটি নিয়ে নিজের হাতের আঙুলে মায়ার হাতের আঙুল চেপে ধরে এক অপলক দৃষ্টিতে মায়ার মুখপানে তাকিয়ে থাকে। মায়ার হাতের এই স্পর্শ মাহিরকে কাল রাতের কথাগুলো মনে করিয়ে দেয়। মাহির, কাল রাতে কি করেছিলে তুমি আমার সাথে? মায়া, আমি? মাহির চোখ দুটো বড় বড় করে মায়ার দিকে তাকায়। যা দেখলে মায়া সত্যিই ভয়ে মরে যাবে। মায়া মাথাটা ডানে বামে ঝাঁকিয়ে ভয়ে ভয়ে বলে, মায়া, কই কিছু করিনি তো। মাহির, একদম মিথ্যা বলবা না, আমার সব মনে পড়ে গেছে। মায়া, কি মনে পড়েছে? মাহির, আমাকে বোকা বানিয়ে আদর খেয়েছো। মায়া কি বলবে বুঝে উঠতে পারে না। মায়া, সরি, আমি আসলে। মাহির, থাক, আর বলতে হবে না। এর শাস্তি তো তোমায় আমি বাইরে এসে দেব। এত বড় সাহস তুমি পাও কোথায়? মায়া, আমি ভেবেছিলাম আপনি। মাহির, আমি কি? মায়া, কিছু না। আপনি আগে বাইরে আসুন তো, তারপর আমাকে যে শাস্তি দেবেন দিয়েন। কথাটা বলেই মায়া কেঁদে দেয়। মাহির, এই মেয়ে কাঁদছ কেন? মায়া কাঁদতেই থাকে। মাহির, আচ্ছা থামো, এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম।
আর কখনো যেন এমনটা করা হয় না। মনে থাকবে? মায়া তবুও কেঁদে চলেছে। মাহির জোরে একটা ধমক দেয়। মাহির থামো বলছি। মাহিরের ধমক শুনে মায়া কেঁপে ওঠে। ভয়ে ভয়ে মাহিরের দিকে তাকায়। দেখে মাহির মুচকি মুচকি হাসছে। মায়া, আপনি সত্যিই খুব খারাপ। এমন একটা পরিস্থিতিতেও আমাকে ধমকাচ্ছেন। মাহির, আচ্ছা আর ধমকাবো না, যেটা বলেছি সেটা গিয়ে আগে কর। মায়া, আমি যদি না পারি? মাহির, পারবে। মায়া, আমার খুব ভয় করছে স্যার। মাহির, কিসের ভয়? মায়া, হারিয়ে ফেলার ভয়। আমি পারবো না আপনাকে হারাতে। মাহির, কি বললে? মায়া জিভ কামড়ে ধরে। কি বললাম এটা? মাহির, তুমি কিন্তু অনেক পেকে গেছো। তোমাকে এবার শাসন না করলে হচ্ছে না। সোহেব খান উকিলের সাথে কথা বলছিল। সে এসে মায়া আর মাহিরের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। মায়া শ্বশুরকে আসতে দেখে মাহিরের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে শ্বশুরের দিকে ঘুরে দাঁড়ায়। তারপর প্রশ্ন করে, মায়া, কি হয়েছে বাবা? সোহেব খান উকিল বলেছে জামিন করানো যাবে না। কাল শনিবার কোর্ট বন্ধ। রবিবারে কেসটা করতে উঠবে। আমাদের হাতে মাত্র 2 দিন সময় আছে। এর মধ্যেই যা করার করতে হবে। নইলে। মাহির, এত চিন্তা করো না বাবা, তোমার বৌমা আছে তো, ও সব ঠিক করে দেবে। মাহিরের মুখে বৌমা কথাটা শুনে মায়ার মনের ভেতরটা খুশিতে ভরে ওঠে। তাহলে কি মাহির মন থেকে মায়াকে স্ত্রী হিসেবে মেনে নিল? আবার মনে মনে ভাবতে থাকে, সে কি পারবে মাহিরকে নির্দোষ প্রমাণ করতে? কিছুক্ষণ পর মায়া আর সোহেব খান বাড়িতে আসে। মায়ার শাশুড়ি মা তখন সবজি কাটছে দুপুরে রান্না করার জন্য। সে কিছুই জানে না। মুফতি খান, কি গো, দুজন একসাথে কোথা থেকে আসছো? বৌমা, আজ কি হসপিটালে যাওনি? এই তুমিও অফিসে না গিয়ে বৌমাকে নিয়ে আজ আবার কোথা থেকে আসছো? তোমাদের এই অভ্যাসটা আর গেল না। মাহির যদি জানতে পারে কি হবে জানো? ক্লাস ফাঁকি দিয়ে বৌমাকে নিয়ে তুমি আজও নিশ্চয় ফুসকা খাওয়াতে গিয়েছিলে। এসবের জন্যই ওদের দুজনের মাঝে মনোমালিন্য চলে। তোমার অন্তত এসব বোঝা উচিত ছিল। সোহেব খান, মুফতি থামবে। সেই এসেছি ধরেই শুধু বকবক করে যাচ্ছ। মুফতি খান, আমি বকবক করছি? মায়া, প্লিজ থামো না তোমরা। মায়া তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে সব খুলে বলে। স্নিগ্ধা বসে বসে টিভিতে মাহিরের নিউজ দেখে চোখের পানি ফেলছে। নেহা ঠাসঠস করে নাহিদের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। মনা এসে নেহাকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয়। মোনা, তোমার সাহস হয় কিভাবে আমার ছেলের গায়ে হাত তোলার? স্নিগ্ধা উঠে এসে নাহিদকে টেনে ধরে নেহার থেকেও জোরে একটা থাপ্পড় মারে। মনা ভীষণ রেগে যায়। সিদ্ধার দিকে ঘুরে রাগী দৃষ্টিতে তাকায়। মোনা, সিদ্ধা, তুই তোর ভাইকে মারছিস? নেহা, ঠিকই করেছে মেরে। একটা অকর্মের ঢেকি। একটা কাজও ঠিকভাবে করতে পারে না। সবার আগে আমার গল্প পড়তে চাইলে নীল ক্যাফের ভালোবাসা পেজে পাবেন। মোনা, দেখ নেহা, তোমার শত্রুতা রাইসুল শিকদারের সাথে আর আমার শত্রুতা সোহাগ মির্জার সাথে। নেহা, আর সেজন্যই এদের উপর প্রতিশোধ তুলতে আমি তোমার সাথে হাত মিলিয়েছিলাম। তোমার ছেলে কি একটা কাজও ঠিকভাবে করতে পারে না? নাহিদহ, প্লিজ আন্টি, বিশ্বাস করুন, আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করেছি রাইসুল শিকদারের স্বপ্নের হসপিটালের দুর্নাম করতে। ভেবেছিলাম আপনাদের সারপ্রাইজ দেব, তাই প্ল্যানটার কথা আগে বলা হয়নি। স্নিগ্ধা, তোর প্ল্যানের চক্করে আজ আমার মাহিরটা ফেসে গেছে বেয়াদব। সিদ্ধা নাহিদকে আরেকটা থাপ্পড় বসিয়ে দেয়। নাহিদহ, আপু, আমি আসলে। মুফতি খান, না, আমি বিশ্বাস করি না। আমার মাহির কিছুতেই এমনটা করতে পারে না। মায়া, মা, আপনি শান্ত হন। আমরা সকলেই জানি উনি কিছু করেননি। মুফতি খান, আমি কিচ্ছু জানি না। আমার মাহিরকে তোমরা যেভাবেই হোক এনে দাও। স্নিগ্ধার ঠাসস। নাহিদহ, আপু, আমাকে ক্ষমা। স্নিগ্ধার ঠাসস। নাহিদহ, আপু, আমি ইচ্ছে করে। স্নিগ্ধার ঠাসস। নাহিদহ, বিশ্বাস করো আপু। স্নিগ্ধার ঠাসস। নাহিদ যতবার কথা বলছে ততবার চর খাচ্ছে। যতবার কথা বলছে ততবার ঠাসস ঠাসস করে চর খেতেই আছে স্নিগ্ধার হাতে।
এমন সময়ে মনা এসে স্নিগ্ধাকে ঘুরিয়ে ঠাসস করে একটা চর বসিয়ে দিলে স্নিগ্ধা গালে, তারপর গিয়ে থামে। মোনা কোথাকার কোন ছেলে তার জন্য তুই তোর ভাইকে মারছিস? স্নিগ্ধা, ও কোথাকার কোন ছেলে নয় মা, ও মাহির, আমার ভালোবাসা মাহির, যাকে আমি স্কুল লাইফ থেকে ভালোবেসে এসেছি। আজ তোমার গুণধর ছেলে ওকে এমন ভাবে ফাঁসিয়েছে, ইচ্ছে করছে তো ওকে মেরাই ফেলি। কথাটা বলে স্নিগ্ধা সব জিনিসপত্র ভাঙতে শুরু করে। নেহা, মনা, দা, নাহিদ মিলে স্নিগ্ধাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু স্নিগ্ধার যখন রাগ হয় তখন সে কাউকে মানে না। মোনা, এমনটা করিস না মা, আমি দেখছি কি করা যায়, প্লিজ এখন থামো। স্নিগ্ধা জিনিসপত্র ছুটতেই থাকে, কারো কোনো কথা কানে নেয় না। স্নিগ্ধা, আমার মাহিরকে আমি চাই, যেভাবেই হোক ওকে বাইরে বের কর, বলছে আর ভাঙচুর করেই যাচ্ছে। স্নিগ্ধাকে কিভাবে শান্ত করা যায়? নেহা কিছু একটা ভেবে নাহিদ আর মোনাকে পাশে ডাকে। তারপর নেহার কথা মতো স্নিগ্ধাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়। মনা আর নেহা স্নিগ্ধার হাত পা চেপে ধরে রাখে। দা, নাহিদ এসে একটা ঘুমের ইঞ্জেকশন দিলে স্নিগ্ধা ঘুমিয়ে যায়। মোনা, ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঠিক করলাম। নেহা, এছাড়া যে স্নিগ্ধাকে এই মুহূর্তে বোঝানো খুব কঠিন হয়ে পড়েছিল। মাহির লোকাপের ভেতরে বসে বসে ভাবছে স্নিগ্ধার কথা। মাহির এমন একটা খবর তো স্নিগ্ধার কানে অনেক আগেই চলে গেছে। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকাল হতে চলল, খবরটা শুনেও স্নিগ্ধা আমায় দেখতে আসলো না। তাহলে কি স্নিগ্ধা আমাকে ভালোবাসেনি মন থেকে? আমিই ভুল করেছি ওর নাটকটা বিশ্বাস করে? সেদিন মায়াকে বিয়ে করে আনার পর বাসর রাতে স্নিগ্ধা আমায় ফোন করেছিল। আমি কখনো ওর ভালোবাসায় সাড়া দেয়নি, শুধু ওকে একটা ভালো ফ্রেন্ড হিসেবে ভেবে এসেছি। ওকে ফ্রেন্ড ভেবেই বলেছিলাম আমার আর মায়ার বিয়েটার কথা। ও খবরটা শুনে আমাকে হুমকি দেয় আত্মহত্যা করবে। আমি ওর কোনো কথায় বিশ্বাস করি না। আমি বাসর ঘরে গিয়েছিলাম, মায়ার খুব কাছেও চলে এসেছিলাম। হঠাৎ নাহিদের ফোন, স্নিগ্ধা হসপিটালে, ও নাকি বিষ খেয়েছে। তাহলে সবটাই ছিল সাজানো নাটক মাত্র। স্নিগ্ধা কখনোই আমাকে ভালোবাসেনি, শুধুই জেদের বর্ষে চেয়েছে। আর আমি কিনা বোকার মতো একটা বছর কাটিয়ে দিলাম। আমি তো মন থেকে শুধু মায়াকে ভালোবেসেছি। স্নিগ্ধা এমন ছেলেমানুষই যাতে না করে তার জন্য অভিনয় করেছি স্নিগ্ধার সাথে এতদিন। কিন্তু আর না, এখন স্নিগ্ধা নিজেই যখন দূরে সরে যাচ্ছে, আমি আমার মায়ার সাথে ভালোভাবে থাকতে পারবো। যত ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে আছে সব ঠিক করে নতুনভাবে সবকিছু শুরু করব। এখান থেকে বের হয়েই আগে মায়াকে বলবো, মায়া তোমাকে আমি খুব ভালোবাসি। পরের দিন সকালে হসপিটালে মায়া, নিধি, মিতু, রুষা, সজীব সবাই রেডি তো? দা, নাহিদ এখনই বের হবে। সজীব, কি করতে চাচ্ছিস বলতো তুই? মায়া, কি দ না প? সবাই কি? মিতু, এটা ঠিক না মায়া, একজন মানুষকে কিডন্যাপ করা আমার পক্ষে অন্যায় মনে হচ্ছে। রুষা, হারে রাখো তো তোর অন্যায়, একজন নির্দোষ মানুষ শাস্তি পাবে, সেটা কি নেয়? নিধি, আমার মনে হয় রুষা ঠিক বলছে, সবাই রাজি হয়ে যা। তাছাড়া মাহির স্যার কত ভালো আমরা সবাই জানি। সজীব, ঠিক আছে আমি রাজি। এক এক করে সবাই রাজি হয়। একসাথে সবাই হাত মিলিয়ে সামনের দিকে আগায়। দা, নাহিদ কেবিন থেকে বের হতেই তার নাকের সামনে সজীব একটা রুমাল চেপে ধরে। দা, নাহিদ রুমালটা নাকের সামনে ধরার সাথেই সেন্সলেস হয়ে পড়ে যায়। মায়া, রুষা, মিতু, নিধি এসে একটা মানকি টুপি দা নাহিদের মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। তারপর তাকে চাদরে মুড়িয়ে সবাই মিলে স্টোর রুমের কাছে যায়। সবাই যার যার মুখ থেকে ঢেকে রাখা চাদর সরিয়ে স্টোর রুমের চেয়ারে বসিয়ে দা নাহিদকে। দা, নাহিদ কেবিন থেকে বের হতেই তার নাকের সামনে সজীব একটা রুমাল চেপে ধরে। দা, নাহিদ রুমালটা নাকের সামনে ধরার সাথেই সেন্সলেস হয়ে পড়ে যায়। মায়া, রুষা, মিতু, নিধি এসে একটা মানকি টুপি দা নাহিদের মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। তারপর তাকে চাদরে মুড়িয়ে সবাই মিলে স্টোর রুমের কাছে যায়। সবাই যার যার মুখ থেকে ঢেকে রাখা চাদর সরিয়ে স্টোর রুমের চেয়ারে বসিয়ে দা নাহিদকে বাঁধে। কিছুক্ষণ পর দা নাহিদের জ্ঞান ফেরে। সে মিট মিট করে চোখ মেলে চেয়ে দেখে সামনে মায়া,
রুষা, মিতু, নিধি আর সজীব দাঁড়িয়ে আছে। রুষা এক গ্লাস পানি দা। নাহিদের মুখের উপর ছুঁড়ে মারে। সজীব যেয়ে দা। নাহিদের চুলের মুষ্টি টেনে ধরে। মায়া ইঞ্জেকশন নিয়ে সামনে আগাচ্ছে। মিতু, নিধি বেঁধে রাখা দা। নাহিদের দুপাশে দাঁড়িয়ে আছে। দা। নাহিদহ প্লিজ ছেড়ে দাও আমায়। মায়ার দিকে তাকিয়ে দেখে বলে, ওটা কিসের ইঞ্জেকশন? রুষা, পাগলের। দা। নাহিদ ভয়ে আমতা আমতা করে। দা। নাহিদহ, না, আমায় ছেড়ে দাও। তোমরা কত ভালো। তাহলে এমনটা কেন করছো? মায়া এসে রুষার হাতে ইঞ্জেকশনটা দেয়। রুষা, সব সত্যি কথা বলবেন, নইলে এই পাগলের ইঞ্জেকশন আপনাকে দিয়ে দেব। দা। নাহিদ ভ্যাবাচেকা খায়। দা। নাহিদহ, সত্যি? কিসের সত্যি? সজীব। দা। নাহিদের চুলের মুষ্টি ধরে এক টান দেয়। সজীবহ, ন্যাকামো হচ্ছে? চুপচাপ আমাদের কথা শোনেন নইলে। দা। নাহিদহ, নইলে কি? তোমরা আমার সাথে এমন কেন করছো? আমি কিন্তু এবার চিৎকার দেব। সজীব। দা। নাহিদের মুখটা চেপে ধরে। সজীবহ, চিৎকার দেবেন? তার আগেই আপনাকে আমরা পাগলা গারদে পাঠাবো। কিরে রুষা, দাঁড়িয়ে কি দেখছিস? দিয়ে দে ইঞ্জেকশনটা। রুষা, হ্যাঁ, দিচ্ছি। সজীব। দা। নাহিদের মুখটা ছেড়ে দেয়। দা। নাহিদহ, এমনটা করো না তোমরা। বল, কি সত্য বলতে হবে? রুষা, এই তো পথে এসেছেন। এখন বলেন দেখি, শ্যামলী বসুর নকল ফাইলটা কে বানিয়েছিল? দা। নাহিদহ, আমি জানি না। যা করেছে দা। মাহির করেছে। সে তো তার শাস্তি পাচ্ছে, তাহলে আমার সাথে কেন তোমরা এমন করছো? মায়া গিয়ে দা। নাহিদকে একটা চর বসিয়ে দেয়। ঠাসস। মায়া। দা। মাহির স্যার কিছু করেনি। যা করেছেন আপনি করেছেন। দা। নাহিদহ, কি প্রমাণ আছে তোমার কাছে যে আমি করেছি? মায়া। দা। নাহিদের মুখের উপর ফিঙ্গার প্রিন্ট রিপোর্টটা ছুঁড়ে মারে। মায়া, এই রিপোর্টটা দেখছেন? সেই নকল ফাইনালের হাতের ছাপ আপনার সাথে ম্যাচ করেছে। ফাইলটা আপনারই তৈরি। দা। নাহিদ ভয়ে ভয়ে তাকায়। দা। নাহিদহ, না মানে? রুষা, না মানে এইসব কি? যা বলার পরিষ্কার করে বলুন। আপনি এসব কেন করেছেন? দা। নাহিদ সব খুলে বলে যে তার মূল উদ্দেশ্য ছিল হসপিটালের সুনাম নষ্ট করা। দা। মাহিরকে বিপদে ফেলা বা শ্যামলী বসুকে মেরে ফেলা না। দা। নাহিদের বলা কথাগুলো নিধি রেকর্ড করে আর মিতু ভিডিও করে রাখে। তারপর মায়া ও তার বন্ধুরা দা। নাহিদকে টানতে টানতে থানায় নিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেয় প্রমাণসহ। মাহিরকে ছেড়ে দেওয়া হয়। মাহিরকে লোকআপ থেকে বের করে দা। নাহিদকে লোকআপের ভেতরে ঢুকানো হয়। সবাই খুব খুশি হয় মাহিরকে বাইরে দেখে। মাহির মায়ার ফ্রেন্ডের ধন্যবাদ জানিয়ে মায়ার সামনে এসে দাঁড়ায়। মাহির, মায়া, তোমাকে আমি। মাহির কিছু বলতে চাচ্ছিল, মায়াকে হঠাৎ কোথা থেকে যেন স্নিগ্ধা চলে আসে। মাহিরকে স্নিগ্ধা জড়িয়ে ধরেই হাউমাউ করে কেঁদে দেয়। স্নিগ্ধা, জান, তোমাকে এখানে থাকতে হবে না। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। মায়া এমন দৃশ্য চোখের সামনে দেখে সেই মুহূর্তেই দৌড়ে থানার বাইরে চলে আসে। মায়া চলে যাওয়ার পর মাহির স্নিগ্ধাকে ঠেলে দূরে সরিয়ে দেয়। মাহির, চলে যাও স্নিগ্ধা। তোমার নাটক আমি আর দেখতে পারছি না। স্নিগ্ধা, নাটক? আমার কষ্টটাকে তোমার নাটক মনে হয়? মাহির, কিসের কষ্ট তোমার? কাল সারাদিনে একবারও দেখতে এসেছো আমাকে? আজ এসে আবার তোমার এই মিথ্যে নাটক দেখাচ্ছ। স্নিগ্ধা, বিশ্বাস কর মাহির, কাল আমার কি হয়েছিল আমি নিজেই মনে করতে পারছি না। ঘুমিয়েছিলাম, উঠে শুনি পুরো একদিন বিছানায় পড়ে পড়ে ঘুমিয়েছি। মাহির, আবার নাটক? দেখো স্নিগ্ধা, অনেক হয়েছে আর না। এবার তোমার এই নাটক থেকে আমাকে মুক্তি দাও। মাহির কথাটি বলে স্নিগ্ধাকে এড়িয়ে চলে যায়। থানার বাইরে গিয়ে দেখে মায়া রাস্তার এক পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। মাহির কান ধরে হাঁটু নুয়ে মায়ার পিছনে বসে পড়ে। মায়াকে ডাকে। মাহির, মায়া। মায়া পিছনে ফিরে অবাক হয়ে যায়। মায়া কি তাহলে স্বপ্ন দেখছে? মায়া চোখ দুটো হাত দিয়ে ভালোভাবে ডলতে ডলতে মাহিরের দিকে তাকায়। না, এত সত্যি। মাহির, সরি মায়া। মাহির কথাটি বলে স্নিগ্ধাকে এড়িয়ে চলে যায়। থানার বাইরে গিয়ে দেখে মায়া রাস্তার এক পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে।
মাহির কান ধরে হাঁটু নুয়ে মায়ার পিছনে বসে পড়ে মায়াকে ডাকে, মাহির, মায়া। মায়া পিছনে ফিরে অবাক হয়ে যায়। মায়া কি তাহলে স্বপ্ন দেখছে? মায়া চোখ দুটো হাত দিয়ে ভালোভাবে ডলতে ডলতে মাহিরের দিকে তাকায়। না, এত সত্যি। মাহির, সরি মায়া। মায়া মাহিরের এমন কাণ্ডে অবাক হয়ে যায়। মায়া সামনে বসে মাহিরের কান ধরে রাখা হাত দুটি নামিয়ে দেয়। তারপর মাহিরকে উঠিয়ে দাঁড় করাই। মায়া ছলছল চোখ দিয়ে মাহিরের দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, মায়া, এটা আপনি কি করছেন? তখন মাহির মায়ার গালটা হাতের মুঠোয় আঁকড়ে ধরে। মাহির, আমি খুব খারাপ, তাই না? মায়া, আপনি এভাবে কেন বলছেন? মাহির, খুব কষ্ট দিয়ে তোমাকে আমি? মায়া, না। মাহির, আজ কিছু কথা বলবো, শুনবে? মায়া, হুম। মাহির, তোমাকে? মায়া, কি? মাহির, তোমাকে আমি ভালোবাসি মায়া। কথাটা বলেই মাহির থেমে যায়। মায়ার গালটা ছেড়ে দিয়ে মায়ার থেকে একটু দূরে সরে দাঁড়িয়ে তারপর আবার এক নিঃশ্বাসে বলতে শুরু করে, মাহির, ভালোবাসি তোমায়। সেই প্রথম দিন থেকেই, যেদিন বিয়ের পর তোমার ওই মুখটা দেখেছিলাম। বিশ্বাস কর মায়া, তুমি ছাড়া আর কাউকে নিয়ে কখনো আমি ভাবিনি। আর কাউকে এতটা ভালোবাসিনি। আমার মন শুধু তোমাকেই চেয়েছে। আমি জানি না কিভাবে আমাদের মাঝে এত ভুল বুঝাবুঝির সৃষ্টি হলো। আমি এটাও জানি না তুমি আমাকে এখন আর বিশ্বাস করবে কিনা। তবে বিশ্বাস করো, সত্যি বলছি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। মায়া চুপ করে মাহিরের কথাগুলো শুনছে, কোনো কথা না বলে। মাহির মায়ার কাছে এসে মায়াকে ঝাঁকিয়ে জানতে চাই, মাহির, এভাবে চুপ করে থেকো না। কিছু তো বলো মায়া। তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? মায়া এক ঝটকায় মাহিরের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না জুড়ে দেয়। কান্না জড়িত কণ্ঠে মাথাটা হালকা ঝাঁকিয়ে বলে, মায়া, হুম। আমি বিশ্বাস করি। আপনাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আপনি শুধুই আমার। আর আমাকেই ভালোবাসেন। আপনার মতন এতটা ভালোবাসা আমাকে কেউ দিতে পারবে না। এতগুলো দিন অপেক্ষা করেছি আপনার মুখে এই কথাটা শোনার জন্য। আপনি কি বোঝেন না আমার কষ্ট হয়? মাহির আর মায়ার পেছনে বেশ খানিকটা দূরে মায়ার ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে। সাথে স্নিগ্ধা রেগে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে দেখছে মায়া আর মাহিরকে। মায়ার ফ্রেন্ডরা একে অপরের দিকে তাকাচ্ছে আর বলাবলি করছে, সজীব, এটা কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিতু, আমিও না। এ তোরা জানিস না মাহির স্যারের সাথে আমাদের মায়ার সম্পর্ক কতদিনের? নিধি হেব্বি জিনিস, আমাদের মায়া ডুবে ডুবে জল খাই। অথচ আমরা কিছু জানলামই না। শুধু পার্ট নেই। মাহির স্যার ভালো না। মাহির স্যার ভালো না। রুষা, হাহ। থামবি তোরা? নিধি, এই থামবো কি রে? ফ্রেন্ড হিসেবে আমাদের কি জানার অধিকার নেই? মাহির একটা রিকশা ডেকে মায়াকে নিয়ে রিকশায় উঠে চলে যায়। মায়ার ফ্রেন্ডরা হা হয়ে আছে। তাদের পাশ কেটে রিকশাটা চলে যায়, কিন্তু মায়া, মাহির তাদের দেখেই না। রিকশায় বসে মায়ার হাতের আঙুলে নিজের হাতের আঙুলগুলো চেপে রেখে মায়াকে নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছে মাহির। এত কাছ থেকে মায়ার সিল্কি চুলের গন্ধ মাহিরকে আরো মাতাল করে তুলছে। মাহির মায়ার চুলে নাক ডুবিয়ে মায়াকে পরম আদরমাখা কণ্ঠে ডাকে, মাহির, মায়া। মায়া, বলুন। মাহির, স্নিগ্ধা, ওই ছবিগুলো। মায়া, প্লিজ। আপনি আর কখনো আমার সামনে স্নিগ্ধা ম্যামের কথা বলবেন না। আমার ভালো লাগে না আপনার মুখে ওই নামটা শুনতে। কথাটা মাহিরের মুখের দিকে তাকিয়ে বলে মায়া। মাহির, আমার কথাটা তো শুনবে। আসলে সেদিন মায়া, কিচ্ছু শুনতে চায় না আমি। আপনি যে আমার হয়েছেন এতেই আমি খুশি। মাহির, তবুও। মায়া, বললাম তো শুনবো না। রিকশা এসে মাহিরের বাড়ির সামনে থামে। মাহিরের বাবা মা মাহিরকে দেখে খুব খুশি হয়। ওদিকে রুমা মীরাকে নিয়ে কিছু রিপোর্ট হাতে হসপিটাল থেকে বের হচ্ছে। রুমা, আমার মনে হয় মায়াকে কথাটা জানানো উচিত। মীরা, না রুমা, তার আর দরকার নেই। আমার মেয়েটাকে কিছু জানিয়ে টেনশনে ফেলতে চাই না। আমার যা হয় হবে। মেয়েটা ওখানে সুখে থাকুক। রুমা, কিন্তু মীরা, তুই মায়াকে কিছু বলবি না? পরে যদি জানতে পারে কতটা কষ্ট পাবে জানিস? মীরা, ভাগ্যের সাথে আমি আপোষ করে নিয়েছি। এই জীবনে উনি যখন নেই তখন আর বেঁচে থেকে কি লাভ?
শুধু মেয়েটাকে নিয়ে চিন্তা ছিল। আজ ওর বিয়ে হয়েছে, স্বামী, সংসার নিয়ে সুখে থাকুক, আমার দায়িত্ব শেষ। এখন আমি শান্তিতে মরতেও পারবো। শুধু একটাবার জীবনের এই শেষ সময়টাতে উনাকে দেখার খুব ইচ্ছে হচ্ছে। জানি না কখনো সেটা সম্ভব কিনা। তবুও চাইবো উনি সব সময় ভালো থাকুক। রুমা, এতই যখন ভালোবাসিস একটাবার তো ফিরে গিয়ে দেখতে পারতি। হতেও পারে সে তোকে ভালোবাসে। মীরা বাসে না রুমা। সে কখনোই আমাকে ভালোবাসেনি। পর নারীতে আসক্ত ছিল সে। তবুও সবকিছু মেনে নিয়ে আমি তার সংসারে পড়েছিলাম দিন শেষে একটাবার তার মুখটা দেখব বলে। তার মুখে ভালোবাসি কথাটা শুনবো বলে। ভিক্ষা চেয়েছিলাম, প্লিজ আমাকে আপনার সাথে থাকতে দিন। কিন্তু দিল না। তাড়িয়ে দিল সে আমাকে। তবুও আমি তো তাকেই চেয়েছিলাম। মা, রাইসুল আর রাইসা পার্টির দিন বাড়িতে ছিল না। আমি পরে আর তাদের সাথে যোগাযোগও রাখতে পারিনি। লজ্জায়, ঘৃণায় আমার ভেতরটা খুঁড়ে খুঁড়ে খাচ্ছিল। সকলের সামনে উনি আমার জীবনটাকে হাসি, ঠাট্টা, তামাশা বানিয়েছে। তাতেও আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু তুই বল রুমা, সে যদি আমায় ভালোইবাসতো তাহলে কি পারতো ওইভাবে নোংরা অপবাদ দিতে? আমাদের পবিত্র ভালোবাসার সন্তানকে অস্বীকার করতে? পারতো না। পারতো না এমনটা করতে। কথাগুলো বলতে বলতে মীরা কেঁদে দেয়। রুমা, শান্ত হ মীরা। প্লিজ উত্তেজিত হোস না। তখনই মীরার ফোনটা বেজে ওঠে। মায়া মীরার জন্য সারপ্রাইজ গিফট পাঠিয়েছে সেটা বলতে ফোন করেছে। মায়ার সাথে কথা বলে মীরা বাড়ি ফিরে মেয়ের পাঠানো সারপ্রাইজ গিফটের জন্য অপেক্ষা করতে থাকে। বিকালের দিকে কুরিয়ারে একটা পার্সেল এসে মীরাকে দিয়ে যায়। পার্সেলটা ছিল মায়ার পাঠানো সারপ্রাইজ গিফট। মায়ার পাঠানো সারপ্রাইজ গিফটটা খুব খুশি মনে খুলতে থাকে মীরা। তারপর গিফটটা দেখেই মীরা শোকট। আজ 20 বছর পর মীরা খুলনায় আসছে সোহাগের কাছে, শেষ আশাটুকু নিয়ে। যদি জীবনের বাকি দিনগুলো সোহাগের সাথে কাটিয়ে দেওয়া যায় তাহলে ভালোই হবে। আর তা না হলেও মীরার কোনো দুঃখ নেই। মানুষটা যে তারই। সে যতই অপমান করুক, তাকে ঘিরেই যে মীরার বসবাস। মায়ার পাঠানো সারপ্রাইজ গিফটটাতে বাবা, মেয়ের একসাথে তোলা ছবিগুলো দেখে মীরা আর লোভ সামলাতে পারল না। চলে এলো খুলনায়। কারণ মীরারও ইচ্ছা করে স্বামী, সন্তান নিয়ে জীবনের একটা দিন অন্তত কাটাবে। আর কত দিনই বা মীরার হাতে আছে। তাই আজ এই শেষবারের মতো মীরা একবার হার মানতে চায়। হার মেনে দেখতে চায় মানুষটাকে পাওয়া যায় কিনা, আর যদি না পায় তাহলে সেটাই হবে মীরার ভাগ্য। মীরা এখন মির্জা প্যালেসের সামনে দাঁড়িয়ে। তার মনের ভেতরে এক অস্থিরতা বিরাজ করছে। শুধু ভাবছে, এতদিন পর নিজের বাড়িতে যাবে অথচ এই বাড়ির কিছুই এখন তার নেই। বাড়িটার সামনে দাঁড়িয়ে চোখটা বন্ধ করলেই ভেসে আসে সেই পার্টির রাতটার কথা। কিভাবে সোহাগ ধাক্কা দিয়ে মীরাকে বাড়ি থেকে বের করে মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়েছিল। দূর থেকে মীরাকে দেখে দারোয়ান রহিম মিয়া এগিয়ে আসে। রহিম মিয়া, হে কি বৌরানী তুমি? কেমন আছো? আর এতদিন কোথায় ছিলে? মীরা প্রতিউত্তরে শুধু একটা কথাই জানতে চায়। মীরা, রহিম চাচা উনি কি বাড়িতে আছেন? রহিম মিয়া, হ্যাঁ আছে। মীরা, উনাকে একটু ডেকে দেবেন, আমি কথা বলবো। রহিম মিয়া মীরাকে বসতে একটা চেয়ার টেনে দিয়ে সোহাগকে ডাকতে বাড়ির ভেতরে যায়। আর মীরা সেখানে বসেই সোহাগের জন্য অপেক্ষা করতে থাকে। মীরার অপেক্ষা যেন শেষ হবার নয়। এক একটা মুহূর্ত যেন 1000 বছরের মতো লাগছে। ওদিকে সোহাগ মীরা এসেছে শুনে ছুটে আসে। বাইরে এসে আর মীরাকে পায় না। খুব ভেঙে পড়ে সোহাগ। এতগুলো দিন পরে মুহূর্তের মধ্যেই এত বড় ধক্কা সোহাগ নিতে পারছে না। সোহাগ, মির্জা কোথায়? আমার মীরা কোথায়? রহিম চাচা? রহিম মিয়া, বিশ্বাস কর বাবা এখানেই ছিল। এইমাত্র আমি বৌরানীর সাথে কথা বলে তোমাকে ডাকতে গেলাম। সোহাগ, মির্জা, তাহলে দেখছি না কেন? রহিম মিয়া, সেটা তো আমিও বুঝতে পারছি না। সোহাগ সেখানে বসে পড়ে চিৎকার করে বলে, কোথায় তুমি মীরা? আসলেই যখন তখন চলে কেন গেলে? মায়া, হেই ছাড়ুন না। মাহির, না। মায়া, কটা বাজে খেয়াল আছে? মাহির, বাজুক। আজ আমার অফ ডে। মায়া, আমাকে তো উঠতে হবে। মাহির, বললাম তো না।
যতক্ষণ আমি উঠব না এইভাবে আমার বুকে মাথা রেখে শুয়ে থাকো। মায়া এমন কেন আপনি? মাহির মম কথা বলো না। খুব শীত করছে আমার। মায়া মম। এমন সময় মায়ার ফোনটা বেজে ওঠে। মায়া এই ফোন বাজছে তো। মাহির মায়ার ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে মীরার ফোন। ফোনটা রিসিভ করে কানের কাছে নিতেই ফোনের ওপাশ থেকে কেউ মাহিরকে কিছু বলে। মাহির কথাটা শুনেই থ হয়ে যায়। মায়াকে ঠেলে সরিয়ে দিয়ে উঠে বসে। মায়া এখন কি হলো? মাহির মায়া। মায়া কি? মাহির মীরা মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। মাহিরের কথা শুনে মায়ার মুখটা এক নিমিষেই মলিন হয়ে যায়। মায়া পারে না নিজেকে সামলাতে। শুধু ভাবে মাহির কি বলছে এটা? যেই মাকে না জিজ্ঞাসা করে মায়া একটা কাজও করতে পারে না সেই মায়ের অ্যাক্সিডেন্ট। কথাটা শুনেই যেন মায়ার ভেতরে দুমড়ে মুচড়ে নিয়ে যাচ্ছে। মাহির এভাবে চুপ করে আছো কেন? মায়া সমস্ত নীরবতা আর চিন্তা কাটিয়ে উঠে মাহিরকে ঝাঁকিয়ে জানতে চায়। মায়া আপনি মিথ্যা বলছেন বলুন। মাহির না। মায়া কাঁদতে থাকে। মায়া আমাকে এক্ষুনি আমার মায়ের কাছে নিয়ে চলুন। মাহির মীরা মা আমাদের হসপিটালে আছে। মায়া মা খুলনাতে? মাহির মম। তুমি কি জানতে মীরা মা আসবে? মায়া না। মা হয়তো আমাকে সারপ্রাইজ দিতে চাচ্ছিল। কাল আমি মাকে সারপ্রাইজ গিফট পাঠিয়েছিলাম বলে। মাহির তাই হবে হয়তো। মায়া কিন্তু অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? মাহির একটা ছোট বাচ্চাকে বাঁচাতে গিয়ে মীরা মা নিজে ট্রাকের সাথে ধাক্কা খেয়েছে। এখনও টি চলছে। কল লিস্টের লাস্ট কলটা তোমার ছিল বলে তোমাকে ফোন করে জানিয়েছে। মায়া দেখেছেন? এভাবেই সারাটা জীবন আমার মা সকলের কথা ভেবেছে। সকলের ভালো চেয়েছে। অথচ দেখুন এই সমাজ কখনো তাকে একটু সম্মান দেয়নি। এত অপমান আর অসম্মান নিয়ে বেঁচে থাকে আমার মা। আজ আমার মায়ের এই অবস্থা আমি পারছি না মেনে নিতে। মাহির মায়াকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দেয়। মাহির ওসব কথা ভেবে নিজেকে আর কষ্ট দিও না। আমাদের এখন হসপিটালে যেতে হবে। মীরা মায়ের কাছে। যাবে না? মায়া হুমম। যাব। মায়া আর মাহির তখনই হসপিটালে চলে আসে। কিছুক্ষণ পর মাহিরের বাবা মাও আসে। মাহির এখনও টির মধ্যে আছে। ও টির সামনের বেঞ্চটাতে মায়াকে নিয়ে বসে আছে মুফতি খান আর শাহেদ খান। মায়া তার শাশুড়ি মায়ের কাঁধে মাথা রেখে কাঁদছে আর বলছে, মায়া এত করে বললাম উনাকে আমি ভেতরে যাব, উনি শুনলেনই না। মুফতি খান মায়ার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকে। মুফতি খান কাঁদিস না রে মা। বেয়ানের কিচ্ছু হবে না। ওই আল্লাহর রহমতে একদম সুস্থ হয়ে উঠবে। মাহির তো আছে ভেতরে। ও ঠিক পারবে দেখিস। তারপর সকলে অধীর আগ্রহ নিয়ে বসে থাকে কখন অপারেশন থিয়েটার থেকে মাহির ভালো সংবাদ নিয়ে বের হবে। এমন সময় মাহিরও টি থেকে বেরিয়ে আসে। মাহিরকে দেখেই সবাই উঠে দাঁড়ায়। মায়া তো ছুটে গিয়ে মাহিরের সামনে দাঁড়িয়ে জানতে চায়, মা কেমন আছে? মাহির কোনো কথা বলে না। মায়া আবার বলে, আমার মা কেমন আছে? মাহিরের কোনো উত্তর না পেয়ে মায়া কলারটি চেপে ধরে মাহিরকে জোরে জোরে ঝাঁকাতে থাকে। মায়া বলুন আমার মা কেমন আছে? বলুন না। মায়া মাহিরকে জিজ্ঞাসা করতে করতে কেঁদে দেয়। যার জন্য একটা সময় পর মায়ার কান্না আর চিৎকারে গলাটা শুকিয়ে যায়। মায়া বিড়বিড় করে বলে, মায়া আমি কিছু জানতে চাচ্ছি। চুপ করে থাকবেন প্লিজ। বলুন আমার মা কেমন আছে? মাহির কলার থেকে মায়ার হাতটি ছাড়িয়ে শক্ত করে নিজের হাতের মুঠোয় চেপে ধরে রাখে। তারপর নিচু গলায় মায়াকে শান্ত হতে বলে, মাহির শান্ত হও মায়া। আমরা ডাক্তার। আমাদের হাতে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করি। তবুও কিছু ব্যাপার আমাদের হাতে থাকে না। মায়া মানে? কি হয়েছে আমার মায়ের? মাহির মায়া। মীরা মা। মায়া কি? মাহির কোমায় চলে গেছে। মায়া কথাটা শুনে অনেক বড় একটা ধাক্কা খায়। ঠিক সেই মুহূর্তেই এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে মায়া। মাহির মায়াকে পড়ে যেতে দেখে ধরে বসে। মায়াকে ডেকে দেখে মায়ার কোনো সাড়া নেই। তাই মায়াকে নিয়ে নিজের কেবিনে যায়। চোখে মুখে পানির ছিটা দিলে মায়ার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই মায়া খুব উত্তেজিত হয়ে পড়ে। আর উত্তেজনায় আবোল তালো বকতে থাকে।
মাহির মায়াকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু পারে না। তাই বাধ্য হয়ে মায়ার গালে ঠাসঠাস করে একটা চড় বসিয়ে দেয়। তখন গিয়ে শান্ত হয়। নিশ্চুপ হয়ে গালে হাত দিয়ে মাহিরের দিকে তাকিয়ে থাকে মায়া। যা দেখে মাহিরের চোখেও পানি চলে আসে। মাহির মায়ার গাল থেকে হাতটি নামিয়ে দিয়ে একটা চুমু এঁকে দেয়। মাহির, সরি মায়া। বিশ্বাস করো, তোমাকে আমি চড় মারতে চাইনি। মায়া কাঁদতে কাঁদতে বলে। মায়া, আপনি পারলেন না আমার মাকে সুস্থ করে দিতে? মাহির মায়ার হাত দুটো ধরে চেয়ারটা টেনে মায়ার সামনে মুখোমুখি হয়ে বসে। তারপর মায়াকে বোঝায়, মাহির, ডাক্তার হলেই কি সব পারা যায়? কিছুদিন পর তো তুমিও ডাক্তার হবে। একটাবার আমার জায়গাটায় নিজেকে রেখে দেখো, তাহলে বুঝবে আমার পরিস্থিতিটা কি। আমারও যে খুব কষ্ট হচ্ছে তোমাকে এই অবস্থায় দেখে। মায়া মাহিরকে জড়িয়ে ধরে, জোরো জোরে কাঁদতে থাকে। মায়া, এমনটা কেন হলো বলুন তো? আমার মা কি দোষ করেছিল যে আজ একটা জীবিত লাশের মতো তাকে এভাবে পড়ে থাকতে হবে? আমি যে এখন একা হয়ে গেলাম, আমার আর কেউ থাকলো না। মাহিরকে বলেছে তুমি একা? আমি তো সবসময় ছায়ার মতন তোমার পাশে আছি। তাহলে এমন কথা কেন বলছো তুমি? রাইসুলের কেবিনে। রাইসুল সিকদার ওয়াট? ডা মানহাহ, জি স্যার, আমার কাছে তো প্রমাণও আছে। ওদের অন্তর্গ্ন অবস্থার থাকা কিছু ছবি তুলে এনেছি। এই দেখুন স্যার, হসপিটালের রুলসের কোনো তোয়াক্কা করে না দা মাহির খান। শেষ পর্যন্ত কিনা একটা স্টুডেন্টের সাথেই ছি। কি লজ্জা, কি লজ্জা! রাইসুল দা মানহার হাত থেকে ফোনটা নিয়ে ছবিটা দেখে, যেই ছবিতে মায়ার গালে মাহির চুমু এঁকে দিচ্ছে। তাছাড়াও মাও মাহিরের জড়িয়ে ধরে রাখা আরও অনেক ছবি তুলে এনেছে দা মানহা। দা মানহা, আরও আছে স্যার। দা মানহা ফোনের স্ক্রিন টেনে টেনে রাইসুলকে ছবিগুলো দেখায়। দা মানহা, স্যার, এদের কিন্তু একটা বড় ধরনের শাস্তি দেওয়া উচিত। রাইসুল খবর পাঠায় ডাক্তার, নার্স এবং হসপিটালের যত স্টাফ আর স্টুডেন্ট আছে সকলকে নিয়ে মিটিং হবে। রাইসুলের ডাক পড়তেই হসপিটালের সকলে এসে হাজির। শুধু মায়ার মনের অবস্থা ভালো না থাকায় মাহির মায়াকে নিয়ে মিটিংয়ে পৌঁছাতে একটু লেট করে ফেলে। যখন মায়া আর মাহির আসে তখন তাদেরকে সামনে দাঁড় করিয়ে রাখে রাইসুল। এক সারিতে সকল ডাক্তার এবং এক সারিতে সকল স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে। মায়ার চোখ মুখ কাঁদতে কাঁদতে অনেকটা শুকিয়ে আছে দেখে মাহির মায়ার খুব কাছে এক হাত পিঠে, আরেক হাত কোমরে রেখে নিজের সাথে জড়িয়ে রাখে। স্নিগ্ধা তো মাহির আর মায়াকে দূর থেকে এই অবস্থায় দেখতেই পারছে না। শুধু ভেতরে ভেতরে জ্বলছে। আর মায়ার ফ্রেন্ডরাও একে অপরের দিকে তাকাচ্ছে আর ফিসফিসিয়ে বলছে, আজ মায়া শেষ। দা মানহাহ, দেখেছেন স্যার, এদের কোনো লজ্জা নেই। সকলের সামনেও। রাইসুল হাতটা উঁচু করে দা মানহাকে থামতে বলে। হাতের ইশারায় বোঝায় এখানে আমিও উপস্থিত আছি। তারপর রাইসুল মায়া আর মাহিরের সামনে গিয়ে দাঁড়ায়। রাইসুল সিকদার, এটা হসপিটাল দা মাহির খান। এখানে কিছু রুলস আছে। আপনি কি রুলসগুলো জানেন? মাহির, ইয়েস স্যার। রাইসুল সিকদার, তাহলে এসব কি? আপনি সব রুলস ভেঙে একটা স্টুডেন্টের সাথে হসপিটালের মধ্যে বিশৃঙ্খলা কেন করছেন? এতে অন্য স্টুডেন্টদের মধ্যে কি প্রভাব ফেলবে বুঝতে পারছেন? আপনি কি জানেন এর শাস্তি আপনার জন্য কি হতে পারে? মাহির, সরি স্যার, আমার সত্যিই ভুল হয়ে গেছে। আর আমি জানি এর শাস্তি আমার জন্য কি হতে পারে। হঠাৎ স্নিগ্ধা এগিয়ে এসে বলে। স্নিগ্ধা, দা মাহিরের কোনো দোষ না স্যার। সব দোষ এই নষ্টা মেয়েটার। একটা পিতৃ পরিচয়হীন মেয়ে। হয়েছেও একদম মায়ের মতন। এর থেকে বেশি কি আর করতে পারে? শিউর মাহিরকে ফুসলিয়ে এইসব নষ্টামি করছে হসপিটালের মধ্যে। স্নিগ্ধার কথাটি শুনে সবাই অবাক হয়ে যায়। মায়া তো কেঁপে ওঠে। হঠাৎ এত মানুষের ভিড়ে এভাবে কথাটা ওঠার জন্য। মায়া সহ্য করতে না পেরে সাথে সাথেই মাহিরকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দেয়। সবাই ব্যাপারটা নিয়ে ফিসফিসে বলতে থাকে, দা স্নিগ্ধা কি বলছে এসব? মায়া কি সত্যিই পিতৃ পরিচয়হীন একটি মেয়ে? মাহির মুখ খোলে। মাহির, স্নিগ্ধা, তুমি কিন্তু এবার সত্যিই অনেক বাড়াবাড়ি করে ফেলেছ। স্নিগ্ধা মাহিরের কানের কাছে গিয়ে আস্তে করে বলে। স্নিগ্ধা, আমি তো তোমাকে বাঁচাতে চাচ্ছি জান।
মাহির সেই মুহূর্তেই ঠাসঠস করে স্নিগ্ধার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। শব্দটা এত জোরে হয় যে সবাই নিস্তব্ধ হয়ে যায়। তারপর মাহির বলতে শুরু করে, মাহির, হ্যাঁ আমি ভুল করেছি। নিজের স্ত্রীর পরিচয় গোপন রেখে তাকে স্বামীর অধিকার থেকে বঞ্চিত করে। সবাই মাহিরের দিকে তাকিয়ে থাকে। মাহির রাইসুলকে উদ্দেশ্য করে বলে, মাহির, ক্ষমা করবেন স্যার। সত্যটা গোপন রাখার জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু আমার যে কিচ্ছু করার নেই। মায়া আমার স্ত্রী। আজ মীরা মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই সময়টা যে আমাকে ওর খুব প্রয়োজন। কোনো রুলস পারে না স্বামীকে তার স্ত্রীর থেকে দূরে সরিয়ে রাখতে। আমি যে অপরাধ করেছি এতদিন ধরে আমার স্ত্রীকে কষ্ট দিয়ে, তা আমি শুধরে নিতে চাই। মাহির মায়ার দিকে তাকিয়ে দেখে মায়া খুব ভেঙে পড়েছে। মাহির আবার স্নিগ্ধার দিকে তাকিয়ে বলে, মাহির, মায়ার দুটো পরিচয়, একটা মায়ার বাবাও মীরা মা আর মাও মীরা মা। অন্যটা হচ্ছে মায়া আমার স্ত্রী। যেখানে আমার স্ত্রীর সম্মান নেই সেখানে আমি থাকবো না। চলো মায়া। মাহির মায়াকে ধরে চলে যেতে লাগে, এমন সময়ে মায়ার গলা থেকে লকেটটা খুলে পড়ে যায়। যেই লকেটে মীরার ছবি আছে। মায়া লকেটটা সবসময় নিজের কাছে রাখে। কারণ এটা থাকলে মায়া তার মাকে অনুভব করে। মনে হয় সবসময় মা তার আশেপাশেই আছে। মাহির আর মায়া চলে যাওয়ার পর রাইসুলের চোখ লকেটের উপর পড়ে। দেখে তাতে মীরার ছবি। নিচু দিয়ে রাইসুল লকেটটা উঠায়। ঝাপসা চোখে খুব কাছে থেকে লকেটটা দেখে রাইসুলের চোখে আনন্দের অশ্রুতে ভরে ওঠে। রাইসুল সিকদার, এই লকেটটা কি মায়ার? তাহলে মায়া কি আমার মীরা আপুর সন্তান? আমি কি করলাম? দা মানহা কিছু ভাবছেন স্যার? ওদের শাস্তির ব্যাপারটা। রাইসুল দা মানহাকে একটা উচ্চ স্বরে ধমক দেয়। রাইসুল সিকদার, সমস্যাটা কি আপনার? দা মানহা, মানে? রাইসুল সিকদার, এক্ষুনি এখান থেকে চলে যান। দা মানহা, কিন্তু স্যার। রাইসুল সিকদার আবার কথা বলছেন। আমি এখন একটু একা থাকতে চাই। সবাই প্লিজ এখান থেকে চলে যান। সবাই বেরিয়ে গেলে রাইসুলকে কাঁদতে দেখে রুষা থেকে যায়। রুষা এসে পেছনের থেকে রাইসুলের কাঁধে হাত রাখে। রাইসুল উঠেই রুষাকে জড়িয়ে ধরে। রুষা, কি হয়েছে বাবা, তুমি এভাবে কেন কাঁদছ? রাইসুল সিকদার, আমি কি করেছি রে মা? রুষা, শান্ত হও বাবা। আগে বলো আমাকে কি হয়েছে? রাইসুল সিকদার, আমার মীরা আপুর মেয়ে মায়া। আর ওকেই আমি এইভাবে কষ্ট দিলাম। রুষা, কি বলছো বাবা এসব? রাইসুল রুষাকে লকেটটা দেখায়। রাইসুল সিকদার, এই লকেটটা দেখ। এতে আমার মীরা আপুর ছবি আছে। এই যে এইখানটায় পড়েছিল লকেটটা, যেখানে মায়া দাঁড়িয়ে ছিল। আর মাহির তো বলল আপুর নাম। আমার আপুর কি তাহলে অ্যাক্সিডেন্ট হয়েছে? রুষা, শান্ত হও বাবা। আমাদের মায়ার সাথে কথা বলতে হবে। রাইসুল সিকদার, হুম্মম। মেয়েটাকে এই পরিস্থিতিতেও কতটা অপমানিত হতে হলো। রুষা, দাঁড়াও বাবা, রিং যাচ্ছে, এক্ষুনি মায়া রিসিভ করলে জানা যাবে কোথায় আছে। হ্যালো মায়া, আমি রুষা বলছি, কোথায় তুই এখন? আমি মায়া নই, মাহির। ওহ দা মাহির স্যার, মায়ার সাথে খুব দরকারি একটা কথা বলার ছিল। যদি একটু ওর কাছে দিতেন তাহলে ভালো হতো। সরি, ওর মনের অবস্থা এখন ভালো নেই। পরে কথা বলো, রাখছি। প্লিজ স্যার, রাখবেন না। খুবই কি প্রয়োজন ওর সাথে কথা বলার? হ্যাঁ, প্রয়োজন তো ছিলই। আচ্ছা স্যার, আপনারা এখন কোথায় আছেন বলতে পারেন? বাড়িতে। ওকে, থ্যাঙ্কস স্যার। রুষা ফোনটা কেটে দিয়ে রাইসুলকে বলে মায়া এখন মাহিরের বাড়িতে আছে। জনে মাহিরের বাড়িতে যাবার সময় রাইসাকে ফোন করে সব বলে মাহিরের বাড়ির ঠিকানাটা দিয়ে দেয়। সেই ঠিকানায় রাইসুল ও রুষা আসার আগেই সোহাগ আর রাইসা চলে আসে। মায়া তার মায়ের সামনে বসে কেঁদে যাচ্ছে আর মাকে ডাকছে। মায়া, ওঠো না মা। ও মা, আমার সাথে একটু কথা বলো। কেন এমন করছো আমার সাথে? মাহির, শান্ত হও মায়া। এভাবে আর নিজেকে কষ্ট দিও না। চলো এখন কিছু খাবে। মায়া, না, আমি আমার মায়ের কাছে থাকবো। এখান থেকে কোথাও যাব না। মাহির মায়ার হাত দুটি ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে মায়ার চোখ থেকে পানি মুছে দিয়ে বলে, মাহির, এমনটা করো না।
দেখ, তুমি যদি এখন কিছু না খাও তাহলে সুস্থ থাকবে কিভাবে? তখন মীরা মাকে কে দেখবে? চলো খাবে। মায়া মাথা ঝাঁকিয়ে না বলে। মাহির তবুও মায়াকে টানতে টানতে খাবার টেবিলে নিয়ে যায়। মায়ার মুখে এক লোকমা ভাত মাখিয়ে ধরতেই কলিং বেলের আওয়াজ। কিরিং কিরিং। মাহির এখন আবার কে এলো? মাহির উঠে হাত ধুয়ে। মাহির, তুমি এখানে বসো, আমি একটু পরে এসে তোমাকে খাইয়ে দিচ্ছি। মায়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তারপর মাহির গিয়ে দরজাটা খুলতেই সোহাগ আর রাইসা বাড়ির ভেতরে ঢুকে যায়। সোহাগ পাগলের মতো হয়ে যায় মীরাকে দেখবে বলে। সোহাগ, মির্জা, মীরা কোথায় আমার? মাহির সোহাগের কথার ধরনের কিচ্ছু বোঝে না। মাহির, আপনারা এখানে? এমন সময়ে মায়া এসে মাহিরের পেছনের থেকে সোহাগকে ডাকে। মায়া, হে কি আঙ্কেল, আপনি এখানে? সোহাগ মাহিরের পাশ কেটে মায়ার সামনে গিয়ে দাঁড়ায়। মায়ার মুখটা হাত বুলিয়ে দেখতে থাকে। সোহাগ, মির্জা, আমার তো প্রথম দিনই তোকে খুব পরিচিত মনে হচ্ছিল। কেমন যেন অনেক আপন, কাছের কেউ একজন তুই আমার। তুই জানিস মা, তোর এই চোখ, কথা বলার ধরন, একদম তোর মায়ের মতো হয়েছে। মায়া কিছু বুঝে উঠতে পারে না। মায়া, কি বলছেন আঙ্কেল? সোহাগ, মির্জা, ধুর বোকা। আঙ্কেল কাকে বলছিস? আমি তো তোর বাবা। মায়ার কথাটা শুনে যেন অদ্ভুত লাগলো। মায়া, বাবা? সোহাগ, মির্জা, হ্যাঁ মা, আমি তোর সেই হতভাগ্য বাবা, যে এত বছর তোকে আর তোর মাকে খুঁজেছি কিন্তু পাইনি। তবে আজ যখন পেয়েছি আর হারাতে দেব না। কথাটা শুনে মায়া কিছুক্ষণ চুপ করে থেকে জোরে জোরে হাসতে শুরু করে। মায়ার এই হাসিতে সকলেই অবাক হয়ে মায়ার দিকে তাকিয়ে থাকে। মায়া সোহাগের সামনে হাততালি বাজায়। সোহাগ মায়ার মুখে হাত রেখে বলে, সোহাগ, মির্জা, কি হয়েছে মা তোর? এমন কেন করছিস? মায়া সোহাগের হাতটি ছিটকে ফেলে দেয়। মায়া, বাহ সোহাগ, মির্জা, বাহ। আজ এসেছেন আপনি আমার কাছে? আমার মায়ের কাছে? কেন এসেছেন? আপনাকে তো আজ আমাদের জীবনে আর কোনো প্রয়োজন নেই। আমার মাকে দেখবেন, আসুন। মায়া সোহাগকে টানতে টানতে মীরার রুমে নিয়ে যায়। মায়া, হই যে দেখুন আমার মা, যার সাথে আপনি এত অন্যায় করেছেন, এত অত্যাচার করেছেন, আমাকে বানিয়েছেন সমাজের চোখে। রাইসা এসে মায়ার মুখটা চেপে ধরে। রাইসা, এসব কি বলছিস বাবাকে? তুই জানিস, তোর বাবা এই 20 বছরে এমন একটা দিন নেই যে তোদের ভেবে চোখের পানি ফেলেনি। মায়া, তুমি কে? রাইসা, আমি তোর ফুপ্পি। মায়া, ফুপ্পি? মায়া তার ফুপ্পিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মায়া, এই লোকটাকে চলে যেতে বলো ফুপ্পি। আমি একে সহ্য করতে পারছি না, যার জন্য আমার মা সারাটা জীবন সমাজের কাছে এত কথা শুনেছে। আমাকেও কম কথা শুনতে হয়নি মানুষের কাছে। জানো ফুপ্পি, ছোট্টবেলা তো আমাকে আমার স্কুল থেকেও বের করে দিয়েছিল। তারপর যখন ভালো ম্যাম সুপারিশ করলো তখন গিয়ে আমাকে পড়তে দিল। স্কুলে আমার একটাও বন্ধু বান্ধব ছিল না। সবাই আমাকে অপমান করার সুযোগ খুঁজত। আমি সব পরীক্ষায় ফার্স্ট হলেও আমাকে ফার্স্ট হতে দেওয়া হতো না আমার পিতৃ পরিচয় নেই বলে। অনেক কষ্ট দিয়েছে এই লোকটা আমাদের। রাইসা, শান্ত হ মা। তোর বাবাও তোদেরকে ভেবে নিজেকে অনেক কষ্ট দিয়েছে। সোহাগের কানে মায়া আর রাইসার কোনো কথায় আসে না। সে এক ধ্যানে শুধু মীরার দিকে তাকিয়ে আছে। এখন এক পা দুপা করে মীরার দিকে এগিয়ে যাচ্ছে। মায়া সোহাগকে মীরার দিকে এগিয়ে যেতে দেখে সোহাগের সামনে গিয়ে দাঁড়ায়। মায়া, আপনি আমার মায়ের কাছে একদম যাবার চেষ্টা করবেন না সোহাগ মির্জা। সোহাগ মির্জা, আমাকে একটাবার ওর কাছে যেতে দে মা। মায়া সোহাগকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মায়া, চলে যান এখান থেকে। মাহির এসে সোহাগকে উঠিয়ে বলে, মাহির, কি করছো তুমি? পাগল হয়ে গেছো? আমি তো অবাক হচ্ছি তোমাকে নিজের বাবার সাথে এমন ব্যবহার করতে দেখে। মায়া, বেশ করেছি করে। একটা খারাপ, নোংরা লোক, যার চরিত্রের ঠিক নেই, সে আমার মায়ের চরিত্রের উপর আঙুল তোলার সাহস কিভাবে পায়? মা তো আমাকে সবকিছু বলে দিয়েছিল, শুধু এই লোকটার নাম বলেনি। আজ যখন জেনেছি তখন নিজের হাতে একে আমি খুন করব। মায়া একটা ফুলদানি নিয়ে সোহাগের সামনে গিয়ে দাঁড়িয়ে কপালে আঘাত করতে যায়। এমন সময় মীরা অক্সিজেন মাস্ক খুলে মায়ার নাম ধরে চিৎকার দিয়ে ওঠে।
মায়া থেমে যায়। মীরাকে রেসপন্স করতে দেখে সবাই অবাক। সোহাগ গিয়ে দৌড়ে মীরার পাশে বসে মীরার হাতটি ধরে চোখ বেয়ে গড়িয়ে আসা পানি মুছিয়ে দেয়। মীরা আস্তে করে উঠে বসতে যায়। সোহাগ ধরে মীরাকে উঠিয়ে বসায়। তারপর মীরা মায়াকে হাতের ইশারায় নিজের কাছে ডাকে। মায়া কাছে আসলেই মীরা মায়ার গালে ঠাসঠস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। মায়া গালে হাত দিয়ে কাঁদতে থাকে। সোহাগ মির্জা, হে তুমি কি করলে মীরা? মীরা, হো কি করতে যাচ্ছিল? আপনাকে মারতে যাচ্ছিল ও। ও কি জানে আপনাকে আমি কতটা ভালোবাসি? মায়ার দিকে তাকিয়ে বলে, নিজের বাবাকে মারবি? এই শিক্ষা কি তোকে দিয়েছি আমি? মায়া, মা। মীরা, একদম আমাকে মা বলে ডাকবি না। চলে যা আমার সামনে থেকে। মায়া, বিশ্বাস কর মা, আমি বাবাকে মারতে চাইনি। মাহিরকে উদ্দেশ্য করে বলে, উনি আমাকে বলেছিল তোমাকে বড় কোন ধাক্কা দিলে তুমি ভালো হয়ে উঠবে। তাই আমি ভাবলাম বাবার সাথে এমনটা করলে তার থেকে বড় ধাক্কা তোমার কাছে আর কিছু হতে পারে না। মাহির, তাহলে তুমি এতক্ষণ নাটক করছিলে? মায়া, মম। আমার মাকে সুস্থ করতে আমাকে এমনটা করতে হলো। মায়া সোহাগের পায়ের কাছে হাঁটু নুয়ে বসে 2 হাত জোর করে ক্ষমা চায়। মায়া, আমি সত্যিই তোমাকে ধাক্কা দিয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। তুমি না ক্ষমা করলে যে আমাকে স্বয়ং সৃষ্টিকর্তাও ক্ষমা করবে না। সোহাগ মায়াকে উঠায়। সোহাগ, মির্জা, দূর পাগলি। আমার কাছে কেন ক্ষমা চাচ্ছিস? তোর এই পাগলামিটার জন্যই তো মীরা আবার সুস্থ হয়ে উঠল। মায়াকে সোহাগ বুকে নিয়ে বলে। সোহাগ, মির্জা, আমার মেয়ের জায়গা আমার পায়ে নয়, বুকে। এমন সময় রাইসুল আর রুষা আসে। রুষা, বাহ মামা, এখন তো আমাকে তোমার কোনো প্রয়োজন নেই। নিজের মেয়েকে পেয়ে গেছো তো। সোহাগ একটা মুচকি হাসি দিয়ে রুষাকে কাছে ডাকে। রুষা কাছে আসলে বুকের আরেক পাশে রুষাকে জড়িয়ে ধরে বলে, সোহাগ, মির্জা কে বলেছে আমার একটা মেয়ে? আমার তো 2টা মেয়ে। সকলের উপস্থিতির এই শুভক্ষণে মীরা পুরো রুমে একবার চোখ বুলিয়ে নেই। কাউকে যেন মীরা খুঁজছে। মীরা, মা কোথায় রাইসুল? রাইসুল মীরার ডাকে ছুটে এসে মীরার পাশে বসে। রাইসুল সিকদার, আমার বিশ্বাস হচ্ছে না আপু যে তুমি ফিরে এসেছো। মীরা, মা আসেনি ভাই। রাইসুল চুপ করে থাকে। মীরা, কি হলো বল? মাকে কেন আনলি না? আমার তো মাকে খুব দেখতে ইচ্ছা করছে। রাইসুল এবার মীরার কোলে মাথা ঠেকিয়ে কান্না জুড়ে দেয়। মীরা রাইসুলের মাথায় হাত ছুঁয়ে বলে, মীরা, হেই বোকা, কাঁদছিস কেন? রাইসুলে মাথা তুলে মীরাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে। রাইসুল সিকদার, এইভাবে আমাদের ছেড়ে কেন চলে গিয়েছিলে আপু? কত খুঁজেছি তোমাকে জানো? অনেক মিস করেছি তোমাকে আমি। মীরা, আমিও মিস করেছি তোদের। প্রত্যেকটা মুহূর্ত তোদের সবার কথাই শুধু ভেবেছি। রাইসুল সিকদার, তাহলে এতদিন কেন আসলে না? তুমি জানো, মা মৃত্যুর আগে বলেছিল তোমাকে একবার দেখবে। কিন্তু কথাটা বলে রাইসুল থেমে যায়। আর কিছু বলতে পারে না। শুধু কাঁদে। মীরা, কিন্তু কি? মৃত্যুর আগে মানে? রাইসুল মীরার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, রাইসুল সিকদার, মা আর আমাদের মাঝে নেই আপু। অনেক দিন আগেই মা মারা গেছে। কথাটা শুনে মীরা একটা বড় ধাক্কা খায়। অনেকটা কষ্ট হয় মীরার। কষ্টে মীরা কাঁদে আর ভাবে, সে এত অভাগী যে মায়ের মৃত্যুর আগে একটাবার মুখটা পর্যন্ত দেখতে পারল না। এমন সময় মীরার বুকের ভেতর এক অসহনীয় ব্যথা শুরু হয়। মীরা খুব জোরে কাশতে থাকে। কাশতে কাশতে মুখ থেকে খানিকটা রক্তও বেরিয়ে যায়। শাড়ির আঁচল দিয়ে মুখটা চেপে ধরে রাখে মীরা। যেন নিঃশ্বাসটায় বন্ধ হয়ে আসছে। সোহাগ এসে মীরাকে ধরে। মীরা সোহাগের মুখটার দিকে তাকায়। কিন্তু কিচ্ছু স্পষ্ট দেখতে পায় না। মীরার চোখের সামনে সবকিছু ঝাপসা আধার নেমে আসে। সোহাগ মীরাকে ঝাঁকাতে শুরু করে। সোহাগ, মির্জা, কি হয়েছে তোমার? মীরা দুলে পড়ে যেতে লাগে। সোহাগ, মির্জা, মীরা, কথা বলো। কেউ আছো? রাইসুল, মাহির, প্লিজ দেখো না। মীরা কেন এমন করছে? তখনই মীরা জ্ঞান হারিয়ে ফেলে। সোহাগ মীরার রক্তাক্ত মুখটা ধরে ডাকে, এই মীরা, ওঠো। ওঠো বলছি। ওঠো না। রাইসুল আর মাহির এসে কিছু একটা ভেবে মীরাকে হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
গাড়িতে। সোহাগ মির্জার কি হয়েছে মীরার? রাইসুল আর মাহির চুপ করে আছে। দুজন একে অপরের চোখের দিকে তাকাচ্ছে আর নীরবতা পালন করছে। সোহাগ মির্জা, কি হলো? তোমরা তো ডাক্তার, বলো কি হয়েছে আমার মীরার? মাহির বাবা হসপিটালে গিয়ে মীরা মায়ের কিছু টেস্ট করতে হবে। রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। সোহাগ মির্জা মানে? সোহাগ রাইসুলের দিকে তাকিয়ে দেখে রাইসুল মাথাটা নিচু করে শার্টের হাতায় চোখের পানি মুছছে। মায়া তার মায়ের হাতের তলা ডলতে ডলতে মাকে ডাকছে। অনেক বিড়ম্বনার মধ্যে আছে সোহাগ। হসপিটালে এসে মীরাকে খাটনিতে শুইয়ে দিয়েও টিতে নিয়ে যাওয়া হচ্ছে। সোহাগ মীরার হাতটি ধরে আছে। একটা নার্স এসে সোহাগের থেকে মীরার হাতটা ছাড়িয়ে দিয়ে মীরাকে ভেতরে নিয়ে যায়। সবাই বাইরে বসে আছে। সোহাগ কাঁদছে আর মনে মনে বলছে, সোহাগ মির্জা, আজ তোমাকে আমার অনেক কিছু বলার ছিল মীরা। শুধু তুমি নও, আমিও যে তোমাকে খুব ভালোবেসে এসেছি। তোমার সব ভুল ধারণাগুলো আজ ভেঙে দেব আমি। একবার সুস্থ হও, তোমাকে বলবো আমার মনের ভেতরে জমিয়ে রাখা কথাগুলো। তুমি বলতে না আমায়? আমার এই চোখ, মুখ, ঠোঁট, নাক আর এই বাঁকা স্বভাব, সব কিছুকেই তুমি ভালোবাসো। তাই তো আমি এতগুলো বছর ধরে এই সব কিছুই তোমার জন্য তুলে রেখেছি, তোমার আমানত হিসেবে। এগুলো যে অন্য কাউকে কখনো ছুতে দেয়নি আমি। একটা সময় তোমার সামনে হিংস্র মানুষ হয়ে দাঁড়াতে চেয়েছিলাম, তোমায় কষ্ট দেব বলে, তোমার প্রতি প্রতিশোধ নেব বলে। কিন্তু তার মানে এই নয় তোমার অধিকারটা আমি অন্য কাউকে দিয়ে দেব। তুমি যা দেখতে সব ভুল, ওগুলো তোমাকে দেখাতাম কষ্ট দেব বলে। সোহাগ বসে থেকে কথাগুলো মনে মনে বলতে থাকে। এমন সময় মায়া এসে নিচে বসে সোহাগের হাঁটুতে মাথা রাখে। সোহাগ তাকিয়ে মায়াকে দেখে মায়ার হাত রেখে বলে, সোহাগ মির্জা, আচ্ছা মায়া, সবকিছুই তো ঠিক হয়ে গিয়েছিল, তাহলে এমনটা কেন হলো? মায়া মুখ তুলে বাবার দিকে তাকিয়ে দেখে বাবার চোখে পানি টলমল করছে। মায়া উঠে বাবার পাশে বসে চোখ থেকে পানি মুছিয়ে দেয়। মায়া, কেঁদো না বাবা, সব ঠিক হয়ে যাবে। ওই আল্লাহর উপর ভরসা রাখো, সে নিশ্চয় ভালো মানুষের সাথে খারাপ কিছু করতে পারে না। আমার মা তো ভালো, তাই না? সোহাগ মির্জা হুম্মম। সোহাগ মায়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মাহির বেরিয়ে আসেও টি থেকে। সবাই মাহিরকে দেখে এগিয়ে যায়। মাহির সোহাগ আর মায়ার সামনে এসে দাঁড়ায়। সোহাগ মির্জা, কি হয়েছে মাহির? মীরাকে দেখেছ? ও এখন ঠিক আছে তো? মাহির মাথাটা নিচু করে আছে। মায়া, কি হলো বলুন? মাহির, মায়া, বাবা যে কথাটা এখন আমি আপনাদের বলবো, প্লিজ আপনারা ভেঙে পড়বেন না। সোহাগ মির্জা, এভাবে কেন বলছো বাবা? মীরার কি কঠিন কোনো অসুখ হয়েছে? মাহির মাথাটা উপর নিচ ঝাঁকিয়ে হ্যাঁ বলে। মাহির, মীরা মায়ের শরীরে ক্যান্সার ধরা পড়েছে, এখন লাস্ট স্টেজে আছে। তখন মাহিরের কথা শুনে সোহাগ স্ট্রোক করে। 2 দিন ধরে ICU-তে ছিল, এখন কেবিনে শিফট করা হয়েছে। সোহাগ চোখ মিলতেই পাগলের মতো হয়ে যায়। না কোনো ওষুধ খেতে চায় আর না নিজের যত্ন নিতে চাই। মুখে শুধু একটাই নাম, মীরা। মীরার কাছে যাব, মীরাকে দেখব, আরও কত কি। মায়া মাহিরকে অনেক অনুরোধ করে সোহাগকে একটাবার মীরার কাছে নিয়ে যাবে বলে, কিন্তু মাহির না করে দেয়। কারণ মাহির জানে এটা করলে সোহাগের অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। তাই মায়া কাউকে কিছু না বলে সোহাগকে কথা দেয় রাতে চুপি চুপি মায়ের কাছে নিয়ে যাবে। সোহাগ মায়ার কথায় অনেক খুশি হয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত 3টার সময় সোহাগ ঘুম থেকে উঠে দেখে মায়া তার মাথার কাছে ঘুমিয়ে আছে। সোহাগ উঠে বসে ফিসফিসিয়ে মায়াকে ডাকে, সোহাগ মির্জা, মায়া, এই মায়া ওঠ, আমাকে তোর মায়ের কাছে নিয়ে যাবি না? মায়া চোখ মেলে বাবার দিকে তাকায়। বাবার এমন মায়ের প্রতি ব্যাকুলতা দেখে নিজের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সোহাগ মির্জা, কি হলো, কাঁদছিস কেন? চল তোর মায়ের কাছে। মায়া মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে বাবাকে রেডি করে চুপি চুপি কেবিন থেকে বেরিয়ে যায়। তারপর বাবাকে নিয়ে মায়ের কাছে যাওয়া ধরে। সোহাগ মির্জা, হে কি মা, ওদিকে কেন যাচ্ছিস? মায়া কাঁদতে কাঁদতে বলে।
মায়া প্লিজ বাবা, গেলে চলো, নইলে কিন্তু আমি যাব না বলে দিলাম। সোহাগ আর একটাও কথা বলে না, মুখে আঙুল দিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকে। তারপর মায়া সোহাগের চোখে কালো কাপড় দিয়ে বেঁধে মীরার কাছে নিয়ে যায়। সোহাগ মির্জা, আচ্ছা মায়া, মীরাকে কি বাড়িতে নিয়ে আসা হয়েছে? এত দূরে কেন আনলি আমাকে? মায়া আস্তে করে সোহাগের চোখ থেকে কালো কাপড়টা খুলে দেয়। সোহাগ চোখ মেলেই সবকিছু অন্ধকার দেখতে থাকে। সোহাগ মির্জা, কিছুই তো দেখতে পারছি না, এখানে এত অন্ধকার কেন? মায়া ফোনের ফ্ল্যাশলাইটটি জ্বালিয়ে সোহাগের সামনে ধরে। সোহাগ এবার সামনে তাকাতেই একটা বড়সড় ধাক্কা খায়, যেন সোহাগের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সোহাগ মির্জা, হে আমাকে কোথায় নিয়ে এসেছিস তুই? মায়া কাঁদতে কাঁদতে বলে। মায়া, মায়ের কাছে। তুমি মাকে দেখতে চাচ্ছিলে না বাবা? ওই তো দেখ মা কত শান্তিতে ঘুমিয়ে আছে। সোহাগ কেঁদে দেয়। সোহাগ মির্জা, হেসব তুই কি বলছিস মায়া? মায়া, সত্যি বলছি বাবা, মা আর নেই। সোহাগ সেখানে বসে পড়ে মীরার কবরের সামনে চিৎকার করে কাঁদতে থাকে। আর মীরাকে বলে, এ তুমি আমায় কি শাস্তি দিলে মীরা? তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমি একা হয়ে গেলাম, আমার যে আর বেঁচে থাকার মানে নেই, আমাকে নিঃস্ব করে দিয়ে গেলে তুমি। সোহাগের সাথে মাও কেঁদে চলেছে। কিছুক্ষণ পর চোখের পানি মুছে সোহাগকে সামলানোর চেষ্টা করে মায়া। মায়া, বাবা ওঠো, চলো, একটু পরে সকাল হয়ে যাবে। সোহাগ যেতে চায় না, হাউমাউ করে কাঁদে। আর আবল তালো বকে, দেখ না মায়া, কত শান্তিতে ঘুমোচ্ছে তোর মা। ও কি দেখতে পাচ্ছে না আমার কষ্ট হচ্ছে, আমি কাঁদছি? কেন চলে গেল আমায় ছেড়েও? কেন আমি একটাবার কথা বলতে পারলাম না ওর সাথে? পারলাম না ওকে বোঝাতে কতটা ভালোবাসি। আমি জানি আমি কাঁদলে মীরা কষ্ট পাবে, কষ্ট পেয়ে চলে আসবে আমার কাছে। আমি এখানে ওর জন্য অপেক্ষা করি। ও আসলে ওকে নিয়ে বাড়ি যাব 6 বছর পর। আবির, তারপর কি হলো মায়া? আবিরের কথায় মায়ার ধ্যান ভাঙে, চোখের পানি মুছে আবিরের দিকে তাকায়। মায়া, বাবাকে আমি সামলিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছিলাম। হসপিটালের সামনে পৌঁছাতেই কোথা থেকে যেন মনা আন্টি এসে বাবার বুকে ছুরি বসিয়ে দেয়। বাবার বুকটা রক্তাক্ত ছুরিতে আঘাত করে পৈশাচিক নিয়মে হাসতে থাকে। আর বলে বাবার প্রতি তার প্রতিশোধ পূর্ণ হয়েছে। অনেক চেষ্টা করেও বাবাকে বাঁচানো যায়নি। মায়ের মতো বাবাও চলে গেছে আমাদের ছেড়ে। আবির আর মাহির। মাহিরের নামটা শুনেই মায়া থমকে যায়। বুকের ভেতরটায় এক চিনচিনে ব্যথা অনুভব হতে থাকে মায়ার। এমন সময় মায়ার ছোট্ট মেয়ে মীরা দৌড়ে আসে। মায়ার সামনে হাত পেতে বলে, মীরা, মাম্মাম দাও না 10টা টাকা, আইসক্রিম খাবো। মায়া রাগী দৃষ্টিতে মীরার দিকে তাকায়। মায়া, এইমাত্র বাবাই তোমাকে আইসক্রিম খাওয়ালো না? মীরা, হুমমম খাইয়েছে, তুমি তো আর খাওয়াওনি। মায়া, কি বললে তুমি? আবির পকেট থেকে 10 টাকা বের করে মীরার সামনে ধরে। আর মীরা টাকাটা নিয়ে আবিরের গালে একটা পাপ্পি দিয়ে বলে, মীরা, আমার বাবাই কত ভালো। মাম্মাম পচা ভ্যা। মায়ার দিকে তাকিয়ে মুখ ভেঙিয়ে দৌড়ে পালায় মীরা। মায়া, আপনি ওকে টাকা কেন দিলেন? এত আইসক্রিম খেলে অসুস্থ হয়ে পড়বে তো আমার মেয়ে। আবির তোমার মেয়ে? আবিরের মনটা খারাপ হয়ে যায়। মায়া, না মানে, আমি ওইভাবে বলতে চাইনি। আবির, না, ঠিক আছে, সত্যি তো এটাই মীরা তোমার আর মাহিরের সন্তান। মায়া, এভাবে কেন বলছেন? মীরা তো আপনাকে ওর বাবাই বলে জানে। আবির, জানা আর সত্যিকার বাবা হওয়াটা এক নয়। আমার খুব ভয় করে মায়া, মাহির যদি আবার ফিরে আসে তোমার জীবনে। মায়া হাসবে না। আবির, আমি কখনো তোমার কাছে কিছু জানতে চাইনি, আজ চাইছি একটা কথার উত্তর দেবে। মায়া, কি? আবির, কি এমন ঘটেছিল যে মাহিরকে ছেড়ে চলে আসলে তুমি? না মানে, তুমি যদি বলতে না চাও তাহলে ঠিক আছে। আবির মায়ার মুখের দিকে তাকিয়ে থাকে মায়ার প্রতিউত্তর কি হয় তাই শোনার জন্য। মায়া কিছুক্ষণ নীরব থেকে আবিরকে আবার বলে, মায়া, এতগুলা বছর আমাকে আর মীরাকে আপনি আশ্রয় দিয়েছেন, এটুকু জানার অধিকার আপনার আছে। আবির, তাহলে বল মায়া। মায়া, আপনার মনে আছে আবির? হাদিজ পার্কে একদিন আমার সাথে আপনি দেখা করতে গিয়েছিলেন। সেদিন আমার আর আপনার কথা বলতে থাকা কিছু ছবি স্নিগ্ধা তুলে নেই।
ওই দিন বাবার বাড়িতে পার্টি ছিল। উনি স্নিগ্ধাকে রাতে যখন পার্টিতে যাওয়ার জন্য আনতে যায় তখন স্নিগ্ধা পানির সাথে উনাকে নেশার ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়। তারপর আপনাকে আর আমাকে নিয়ে উনার মনের মধ্যে ভুল ধারণা ঢুকিয়ে উনার এতটা কাছে স্নিগ্ধা চলে যায় যে স্নিগ্ধা উনার সন্তানের মা হয়ে যায়। আমি তো কিছু জানতামই না। স্নিগ্ধা যখন 3 মাসের অন্তঃসত্ত্বা তখন আমি উনার আর স্নিগ্ধা বলা কথাগুলো শুনে ফেলি। উনি স্নিগ্ধাকে বলেছিল বাচ্চাটাকে এবশন করে ফেলতে, কিন্তু স্নিগ্ধা চায়নি। সে ওই বাচ্চাটাকে নিয়ে অনেক দূরে চলে যেতে চেয়েছিল। আর যাই হোক, স্নিগ্ধার কাছে বাচ্চাটা নিজের ভালোবাসার চিহ্ন। এমনিতেই স্নিগ্ধার ভাই, ভাবি, মা সবাই জেলে। এই অবস্থায় স্নিগ্ধাকে একা ছাড়া ঠিক হবে না। পরিস্থিতি ভেবে আমি আর চুপ করে থাকতে পারিনি। আমি চাইনি আর কোনো সন্তানের জীবন আমার মতো হোক। তাই আমি স্নিগ্ধাকে আর উনাকে বিয়ে দিয়েছি। নিজের হাতে আমি উনার আর স্নিগ্ধার বাসর ঘর সাজিয়েছি। উনাকে স্নিগ্ধার ঘরে দিয়ে যখন আমি বাইরে আসি তখন মাথা ঘুরে পড়ে যায়। পরের দিন হসপিটাল থেকে রিপোর্টগুলো হাতে নিয়ে খুলে দেখি আমিও মা হতে চলেছি। আমি বুঝতে পারছিলাম না কি করব, তাই রাস্তায় বেরিয়ে অনমনা হয়ে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে একটা গাড়ির সামনে চলে আসি। গাড়িটা ধাক্কা দেওয়ার আগেই আপনি এসে আমাকে বাঁচান। ইচ্ছা ছিল ওইদিনই মরে যাব, কিন্তু আপনি পারিনি। আবির, এত কিছু ঘটেছে তোমার জীবনে? আবির মায়ার দিকে তাকায়। আবির, কেঁদ না মায়া। তোমাকে কাঁদতে দেখলে আমার যে খুব কষ্ট হয়। মায়া চোখ মুখ মুছে আবার বলতে শুরু করে। মায়া, আমি অনেকবার চেষ্টা করেছিলাম বাড়িতে ফিরে যাব, কিন্তু পারিনি। কারণ আমার বাড়িতে উনি স্নিগ্ধার সাথে থাকতো। আবির, কোন বাড়িতে? মায়া, মির্জা প্যালেস, আমার বাবার বাড়ি। উনি ছিল রাইসুল মামার আর রাইসা ফুপ্পির হারিয়ে যাওয়া সন্তান। নেহা নামের এক পুরনো শত্রু উনাকে ভূমিষ্ঠ হওয়ার সাথেই উনার পালিত বাবা মা মুফতি খান ও শাহেদ খানের কাছে তুলে দেয়। সাথে অনেকগুলো টাকা দেয় উনাকে নিয়ে অনেক দূরে চলে যাবার জন্য। তারা খুব ভালো ছিল, তাই নিজের সন্তানের মতো করে উনাকে বড় করে তুলেছে। মাহির এখন মানসিক রোগী। সারাক্ষণ অন্ধকার রুমে এলোমেলো ভাবে বসে থাকে আর আম্রনো অবস্থায় মুখ বাঁকিয়ে থোপথোপ করে হাঁটে ও বিনবিনিয়ে গান গায়। কেন যে এলে বা জড়ালে প্রেমে, কেন তুমি আমায়? কেন বুঝিনি কি হারিয়ে আমি পুড়ে পড়ে যে ছাই? জীবনে কি খেলা খেলেছ যে হায়? এর শেষ বল কোথায়? ঢেউয়ে ভাঙে দুকুল, ভাঙে স্বপ্ন হায়। আমি আধারে হারায়। হঠাৎ দরজা খোলার শব্দে মাহির ভয়ে গুটিসুটি হয়ে বিছানার চাদরটি টেনে নিয়ে নিজের মুখের ওপর ধরে রাখে। পরনের পাজামার দড়িটা মুখের মধ্যে ভরে চিবাতে থাকে। এদিকে মুফতি খান আর রাইসা এসে রুমের লাইটটা অন করে মাহিরকে ডাকে। মাহির সোনা, বাবা আমার, ওষুধ খেতে হবে না? কোথায় তুমি? লাইটের আলো মাহিরের অসহ্য লাগে। মায়েরা কাছে আসতেই চিৎকার জুড়ে দেয়। চোর চোর! আমার মায়াকে নিয়ে গেছে, এখন আমাকে নিতে এসেছে। মাহিরের 2 মা এসে মাহিরকে শক্ত করে ধরে ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। মাহির দাপাদাপি ঝাপাঝাপি শুরু করে দেয়, যার ফলে রুমের জিনিসপত্র সব এলোমেলো হতে থাকে। কাচের তৈরি জিনিসগুলো ভেঙেচুরে একাকার। রাইসুল শব্দ শুনে রুমে এসে মাহিরের হাত, পা, খাটের সাথে বাঁধে। তারপর মাহিরকে একটা ইঞ্জেকশন দিয়ে চলে যায়। রাইসা আর মুফতি দুজনে মিলে কাঁদছে আর একে অপরকে সান্ত্বনা দিচ্ছে। রাইসা, কোথায় চলে গেলি তুই মায়া? মুফতি খান, ছেলেটা কি কখনো সুস্থ হবে না বোন? রাইসা, রাইসুল তো বলেছে মায়া ফিরে আসলে মাহিরের অবস্থার পরিবর্তন হতে পারে। মুফতি খান, সব ওই কাননাগিনীর জন্য হয়েছে। মায়ের জেলে যাওয়ার প্রতিশোধ পূরণ করতে মিথ্যা নাটক করে আমার বৌমাকে ছেলের থেকে আলাদা করে দিয়েছে ওই স্নিগ্ধা। রাইসা, বাদ দাও তো বোন, স্নিগ্ধা যে মাহিরকে ডিভোর্স দিয়েছে এটাই অনেক। মাহির এখন একটা ধাক্কার মধ্যে আছে। মায়াকে এইভাবে ঠকিয়েছে ভেবে সহ্য করতে পারেনি। আমাদের ধৈর্য ধরতে হবে মাহিরের জন্য। মুফতি খান, হুম্মম। বোন, আমার বৌমা ঠিক আছে তো? না জানি এতদিন কোথায় আছে। কেমন আছে? রাইসা, ওই উপরওয়ালার উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। দেখ, আমার বিশ্বাস ছিল আমার সন্তান বেঁচে আছে। তাই তো আমি এত বছর পর মাহিরকে ফিরে পেয়েছি।
হসপিটাল থেকে রুষা বের হয়েছে। আজ অনেক রাত হয়ে গেছে। ড্রাইভার ছুটিতে আছে বলে নিজেই ড্রাইভ করছে। হঠাৎ জঙ্গলের রাস্তায় রুষার গাড়িটা বন্ধ হয়ে যায়। স্টার্টই হচ্ছে না। তাকিয়ে দেখে পেট্রোল শেষ। কি আর করবে, লিফটের জন্য দাঁড়িয়ে আছে। প্রায় আধ ঘন্টা পর একটা গাড়ি আসে। রুষাকে দেখেও পাত্তা না দিয়ে কিছু দূর চলে যেয়ে আবার ফিরে এসে রুষার সামনে দাঁড়ায়। রুষা খুশি হয়ে এগিয়ে গিয়ে গাড়ির দরজায় নক করে বলে, একটু লিফট দেওয়া যাবে? সাথে সাথেই কয়েকজন ছেলে মাতাল অবস্থায় গাড়ি থেকে নেমে রুষাকে টেনে গাড়ির ভেতরে ফেলে দেয়। রুষা ভয়ে চিৎকার করতে থাকে। এরই মধ্যে ছেলেগুলো রুষার জামার হাতা দুপাশ থেকে ছিঁড়ে ফেলে। ঠিক ওই রাস্তা দিয়েই অফিসের থেকে বাড়ি ফিরছিল আবির। রুষার চিৎকার শুনে আবির এগিয়ে এসে এমন অবস্থা দেখে ছেলেগুলোকে গণপিটুনি দেয়। ছেলেগুলোর মাতাল অবস্থায় আবিরকে মারার শক্তি ছিল না, তাই শুধুই মার খেয়ে যায়। তারপর আবির রুষার জামার হাতা ছিঁড়া দেখে চোখ সরিয়ে নিজের কোটটা খুলে রুষার পিঠের উপর রাখে। কোটটা ঠিক করে পড়তে পড়তে রুষা আবিরকে বলে, রুষা, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব? আজ যদি আপনি না থাকতেন তাহলে। আবির, থাক। আমি বুঝি না আপনারা মেয়েরা এত রাত্রে এই রাস্তায় কি করেন? রুষা, আপনি ভুল বুঝছেন। আমি একজন ডাক্তার। আসলে ইমার্জেন্সি রোগী ছিল তাই দেরি হয়ে গেছে। আবির, ওহ ছড়ি, আমি বুঝতে পারিনি। রুষা, না না, ঠিক আছে। আবির চলে যেতে লাগে। রুষা আবিরকে ডাক দেয়, রুষা শুনুন। আবির রুষার দিকে ঘুরে দাঁড়ায়। আবির, কিছু বলবেন? রুষা, আসলে আমার গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে। যদি একটু লিফট দিতেন। আবির, ওহ শিওর, আসুন। আবির গাড়ি চালায় আর রুষা আবিরের দিকে আর চোখে লুকিয়ে লুকিয়ে তাকায়। হঠাৎ রুষার মনে একটা ভালো লাগা কাজ করে আবিরকে নিয়ে। বাড়ি থেকে কিছুটা দূরে রুষা নেমে যায়। আবির, এখানে আপনার বাসা? রুষা, না, একটু সামনে। আবির, তাহলে এখানে নামলেন কেন? রুষা, মায়ের ভয়। মা যদি দেখে আপনার গাড়ি থেকে আমি নেমেছি তাহলে রাতের মধ্যে আমাদের বিয়ে দিয়ে ছাড়বে। রুষার কথা শুনে আবির হেসে দেয়। রুষা, হে কি হাসছেন কেন? আবির, আপনার কথা শুনে। রুষা, ওকে আসি, হ্যাঁ, নইলে মা চিন্তা করবে। বলেই রুষা চলে যায় আর যাওয়ার সময় আবিরের গাড়ির মধ্যে নিজের ফোনটা ইচ্ছে করে ফেলে রেখে যায়, যাতে পরে যোগাযোগ রাখতে পারে। স্নিগ্ধা তার পোষা গুন্ডাদের ফোন করছে, কিন্তু কেউ রিসিভ করছে না দেখে রাগ করে ফোনটাই আছাড় মেরে ভেঙে ফেলে দেয়। ফোনটা ছুঁড়ে মারতেই নেহার পায়ের কাছে গিয়ে পড়ে। নেহা বসা ছেড়ে উঠে দাঁড়ায়। নেহা, এসব কি করছো? স্নিগ্ধা রাগী লুক করে চুলগুলো এলোমেলো করে চেঁচিয়ে ওঠে। স্নিগ্ধা, তো কি করব? সেই 3 ঘন্টা ধরে ছেলেগুলোকে ফোন করছি কিন্তু তুলছেই না। আমার জাস্ট অসহ্য লাগছে এখন। নেহা, হা হা, এত অসহ্য লাগার কি আছে? আমি তো তোমাকে আগেই বলেছিলাম ওই সোহাগ মির্জা আর তার স্ত্রীকে একেবারে মেরে ফেলো। হয়ে যেত সব প্রতিশোধ পূর্ণ। শুধু শুধু তোমার এই ছেলে মানুষই। স্নিগ্ধা, না আন্টি, এত সহজে ওই সোহাগ মির্জা আর তার স্ত্রীকে আমি মৃত্যু দেব না। তিল তিল করে একটু একটু যন্ত্রণা দিয়ে মারব ওদের। ওই সোহাগ মির্জা আমার ছোট খালাম্নিকে মেরেছে, নানুকে মেরেছে। ওর জন্য আমার মায়ের জেল হয়েছে। ওর মেয়ের জন্য আমার ভাইয়ের জেল হয়েছে। আর ওই মাহির, যাকে আমি ভালোবেসতে চেয়েছিলাম, সেও আমার ভাই, ভাইয়ের বউকে জেল খাটাতে কম কাঠখড়ি পুড়ায়নি। ওরা আমার কাছ থেকে আমার পুরো পরিবারটাই কেড়ে নিয়েছে। এখন আমিও ওদের সবার জীবন জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেব। যেন মনে হয় বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা আরো ভালো ছিল। তখন নেহার ফোনটা বেজে ওঠে। নেহা ফোনটা রিসিভ করে কানের কাছে ধরে বলে, নেহা, হোয়াট? এখন কোথায় আছে ওরা? ওপাশ থেকে। নেহা কথাটা শুনে একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে ফোনটা কাটে। স্নিগ্ধা, কি হয়েছে আন্টি? নেহা, পালানোর চেষ্টা করেছিল সোহাগ মির্জা আর তার স্ত্রী মীরা। স্নিগ্ধা চমকে ওঠে। স্নিগ্ধা মানে? নেহা, মম, কিন্তু পারেনি। এতক্ষণ সেই জন্যই ছেলেগুলো ভয়ে তোমার ফোন ধরেনি। এখন ফোন করেছে আর ফোনটা তো তুমি আছাড় দিয়ে ভেঙে ফেলেছ। এজন্য আমাকে ফোন করলো ওরা। স্নিগ্ধা, কিভাবে পালানোর চেষ্টা করে ওই সোহাগ মির্জা আর মীরা?
ছেলেগুলোর কিচ্ছু করতে হবে। একটা কাজ যদি ঠিকভাবে না করতে পারে তাহলে ওদের রেখে কি লাভ? নেহা, এজন্যই বলছিলাম মেরে ফেলো সোহাগ, মীরাকে। একবার যখন চেয়েছে আবার চেষ্টা করবে পালাতে। স্নিগ্ধা, না পারবে না আন্টি। নেহা, তুমি কিভাবে বলতে পারো পারবে না? স্নিগ্ধা, কারণ রোজ ওদের শুধু একটা রুটি খেতে দেওয়া হয়। দুজনের সারাদিনে এতটুকু খেয়ে অতটা শক্তি হবে না যে আমাদের জাল থেকে বেরিয়ে যাবে। নেহা, তুমি ভুল করছো স্নিগ্ধা, আমার মনে হয় এখন ওদের মেরে ফেলাই উত্তম। অনেক শাস্তি দিয়েছো ওদের, এখন অন্তত মেরে ফেলো। স্নিগ্ধা, না আন্টি, ওদের আমি তিল তিল করে মারব। নেহা, ঠিক আছে, তুমি শুনবে না তো? তাহলে আমিই মেরে ফেলবো। আমি আর পারছি না ধৈর্য ধরতে। ওদের মৃত শরীরটা দেখার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। স্নিগ্ধা, একদম না। ওরা আমার শিকার। আপনি ওদের শাস্তি দেওয়ার কেউ না। নেহা, আমি কেউ না? তুমি ভুলে যেও না স্নিগ্ধা, আমার প্ল্যানে ওরা আজ তোমার কবলে। অতীতটা ভুলে গেলে? অতীত? নিশা নামের একটি মেয়ে হুবহু মীরার মতন দেখতে। চেহারাটায় হুবহু মীরার মুখটা বসানো। একদিন নেহার গাড়ির সামনে মেয়েটি চলে আসে। নেহা খোঁজ নিয়ে জানতে পারে মেয়েটা খুব অসহায়। বাড়িতে অসুস্থ বাবা আর ছোট একটা বোনকে নিয়ে তার সংসার। একা হাতে নিশার সবটা সামলাতে হয়। নেহা ঠিক করে নেয় এই মেয়েটিকে কিছু টাকার লোভ দিয়ে সোহাগের জীবনে একবার অ্যান্টি করাতে পারলেই পুরনো প্রতিশোধ পূর্ণ করতে পারবে। নিশাকে নেহা প্রস্তাব দেয় মীরার অভিনয় করার জন্য। কিন্তু নিশা রাজি হয় না। কিছুদিন পর নিশা নিজের থেকেই নেহার কাছে এসে মীরার অভিনয় করার জন্য প্রস্তুত হয়। কারণ ইতিমধ্যে নিশার শরীরে ক্যান্সার ধরা পড়ে। খুব একটা বেশি দিন নিশার হাতে সময় নেই। সে যদি মারা যায় তাহলে তার বাবা, বোন একেবারে নিঃস্ব হয়ে যাবে। নিশার সিদ্ধান্তে খুশি হয়ে নেহা অনেকগুলো টাকা দেয়। টাকাগুলো নেয়ার পর থেকে নিজের চলন, আচরণ মীরার মতো করার চেষ্টা করে নিশা। নেহা মীরার ব্যাপারে সব বোঝাতে থাকে নিশাকে। নিশা সব প্র্যাকটিস করার পর নিজেকে মীরা ভাবার চেষ্টা করে অভিনয়টার জন্য। বাড়ি ফেরার পথে নিশা মাথা ঘুরে রাস্তায় পড়ে যায়। হসপিটালে কিছু টেস্ট করে নিজের নাম মীরা দিয়ে। পরের দিন রিপোর্টগুলো আনতে গেলে দেখে সবকিছু নর্মাল আছে। কারণ আসল মীরার সাথে নিশার রিপোর্টগুলো বদলে যায়। যার জন্য আসল মীরা ভেবে নেই তার ক্যান্সার হয়েছে। মীরা সোহাগের সাথে পরের দিন সকালে দেখা করতে এসে মির্জা প্যালেসের সামনে বসে অপেক্ষা করতে থাকে। তখন নেহা আর নিশা দুজনে মীরাকে বাড়ির সামনে বসে থাকতে দেখে চমকে যায়। তাই প্ল্যান করে কৌশলে মীরাকে তুলে নিয়ে চলে যায় নেহা। যাওয়ার সময় দস্তাদস্তিতে মীরার ফোনটা পড়ে যায় সেখানে। নোহা আর মীরা চলে যাওয়ার পর নিশা সোহাগের বাড়িতে যাওয়া ধরে হঠাৎ রাস্তায় একটা ছোট্ট বাচ্চাকে অ্যাক্সিডেন্ট হতে দেখে দৌড়ে যায় বাঁচাতে। যার ফলে নিজেই অ্যাক্সিডেন্টে ক্ষত বিক্ষত হয়ে যায়। তারপরের ঘটনার যা কিছুই হয় সব নিশার সাথে ঘটে। সবাই নিশাকে মীরা ভাবে। তবে নিশা কোমায় যাওয়ার অ্যাক্টিং করেছিল। সোহাগকে দেখে মীরার হাব ভাব বোঝাতে নেহার শিখিয়ে দেওয়া অভিনয় করেছিল। আর যার কবরের কাছে মায়া সোহাগকে নিয়ে গিয়েছিল সে মীরা নয়, নিশা। অন্যদিকে যখন মনার ছুরির আঘাতে সোহাগ মৃত্যুর মুখে চলে গিয়েছিল তখন বিদেশ থেকে আসা নামকরা ডাক্তার জাকির হোসাইন রাইসুল আর মাহিরের মনের অবস্থা ভালো না দেখেও থেকে দুজনকে বুঝিয়ে বের করে দিয়ে একা স্নিগ্ধা আর দা মানহার সাথে সোহাগের চিকিৎসা করে। তারপর দা জাকির হোসাইন টাকা খেয়ে স্নিগ্ধাও মানহার প্ল্যানে সাই দেয়। সবাইকে বলে সোহাগ মারা গেছে। তারপর সোহাগের দেহটা কফিনে ভরে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেয়। সকলে কান্না করতে থাকে আর ওদিকে সোহাগের দেহটা সরিয়ে দেওয়া হয় অন্য একটি কাটা ছেঁড়া লাশের সাথে, যার চেহারা বীরভস্ত ছিল। দা মানহা একবার মায়াকে খুন করার চেষ্টা করে, যার জন্য সেও এখন জেলে। বর্তমান স্নিগ্ধা, কোনো অতীত ভুলিনি আমি। তবে আমি চাই না মেজো খালামনির দেওয়া কথার খেলাপ করতে। আমি তাকে কথা দিয়েছি সোহাগ মির্জা আর তার স্ত্রীকে খুন করব না। রুষার সাথে রেস্টুরেন্টে দেখা করতে যাবার কথা আবিরের। রুষা অনেকক্ষণ আগেই এসে বসে আছে। ফোনটা তখন আবিরের গাড়িতে ফেলে আসার বাহানায় দুজনের আরও একবার দেখা হতে চলেছে। তবে আবির কিন্তু একা আসেনি।
সাথে করে মায়া আর ছোট্ট মীরাকেও সাথে করে এনেছে রেস্টুরেন্টে। আবিরের ডাকে রুষা পিছনে ফিরতেই অবাক। সামনে মায়া দাঁড়ানো আবিরের সাথে। রুষা কি তাহলে ভুল দেখছে নাকি সত্যি এটা মায়া? রুষার মতো মায়ারও একই অবস্থা। মায়া বুঝতে পারছে না কি করবে এখন। পাশ থেকে ছোট্ট একটা মেয়ে মায়াকে ডাকে মাম্মাম বলে। রুষা আরও চমকে যায়। রুষা উঠে আসতে করে মায়ার সামনে এসে দাঁড়াতেই মায়া থমকে যায়। আর ভাবে রুষা কি বলবে। মায়া কিছু বলে উঠার আগেই রুষা মায়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কোথায় ছিলি এতদিন তুই? জানিস ভাইয়ের কি হয়েছে? ওই স্নিগ্ধার আশায় তুই আমার ভাইকে ফেলে গিয়েছিলি? তুই জানিস ও কি করেছে? মায়া রুষাকে সরিয়ে দিয়ে চোখের সামনে নিয়ে জানতে চায় কি হয়েছে ওনার। রুষা কিছু বলতে যাবে তার আগেই ছোট্ট মীরা বাইনা করে বসে মাম্মাম ক্ষুধা লাগছে খাবো তো। আবির তো পুরোই শোকড। বুঝে উঠতে পারে না তখন কি বলছে মায়া আর রুষা। তবে শুধু ভয় পাচ্ছে এই হয়তো মায়াকে হারিয়ে ফেলবে। আবির একটু এগিয়ে এসে মায়ার কাছে জানতে চাই তোমরা কি দুজন দুজনকে চেনো? রুষা নিজের সাথে মায়ার সম্পর্কটার কথা বলে। তারপর মায়া রুষাকে নিজের দিকে ঘুরিয়ে বলে তুই আমাকে কিছু বলতে যাচ্ছিলি। কি হয়েছে ওনার? তখন রুষা সব খুলে বলে মায়াকে। মাহিরের মানসিক অবস্থার কথা। মায়া আর এক মুহূর্ত দেরি না করে সব শুনে সেই সময়ই দৌড়ে মির্জা প্যালেসে চলে যায়। মায়া চলে যাবার পর ছোট্ট মীরা রুষার হাতের আঙুল টেনে ধরে নিচে বসায়। মীরা কে তুমি? রুষার ধ্যান এবার মীরার দিকে আসে। রুষা তুমি কে? মীরা আগে বল তুমি কে? আবির মীরাকে নিয়ে টেবিলে বসায়। আবির তোমার ক্ষুধা লেগেছে না? মীরা হুম্মম বাবাই। পেটের মধ্যে চুচা দৌড়াদৌড়ি করতাছে। মীরার মুখে আবিরকে বাবাই ডাকটা দিতে শুনে রুষা চমকে যায়। আবিরের দিকে এগিয়ে আসে রুষা। রুষা আপনি বিবাহিত? আপনার সন্তান আছে? আবির রুষার দিকে তাকিয়ে রয়। মীরার সামনে কি বলবে বুঝতে পারে না। মীরা আবিরকে টেনে টেবিলে বসায়। রুষাকেও বসতে বলে। মীরা হারে আন্টি বসো না। খেতে হবে তো এখন। প্রিয় বজ্জাত রিডার্সগণ ধৈরে বাইন্দে আপনাকে তো গল্প পড়ানো হইতাছে না। বিহায়ার মতন পইরা আবার বাজে ভাষায় গালি দিয়া যান। একটা কথা মনে রাইহেন আপনাকে গালি শুনবার লাইগে গল্প লেহি না আমি। ভালো লাগে তাই লেহি। পড়লে পড়েন না পড়লে দূরে যাইয়া মরেন। যত্ত সব ফাউল জনগণ। আইছে জ্ঞান দিতে, তামাশা করতে। এতই যখন পারস তাইলে নিজে গল্প লেখো। আমিও দেহি তোগে কত রিডার্স হয়। আমার গল্প হিন্দি সিরিয়াল, বাংলা সিনেমা, ইংলিশ অ্যাকশন মুভি, উর্দু ফিল্ম যাই হোক না কেন তোগে কিরে? তোগে লাইগে আমি আমার গল্পের এক বিন্দুও চেঞ্জ করব না। দুই একজন যারা পড়ে তাদের জন্য লিখি আমি। তোরা আমার গল্প থেকে হয় ভদ্রতা সাপেক্ষে দূরত্ব বজায় রাখো নয়তো চিংড়ি মাছ, শুটকি ভর্তা আর মাছের ঝোল রান্না শেখ, জীবনে কাজে আসবে। মায়া মির্জা প্যালেসে গিয়ে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে, কেউ আছো? মায়ার চিৎকার শুনে সবাই ছুটে আসে। মাহির তো রুমের মধ্যে কাগজ ছিঁড়ে নৌকা বানাচ্ছিল। হঠাৎ মায়ার আওয়াজে মাহিরের বুকের ভেতরটা নাড়া দিয়ে ওঠে। মাহির দেখতে চায় কে এসেছে। রুম থেকে বেরিয়ে মাহির হেলেদুলে হেঁটে বাইরে আসে। সিঁড়ির উপর থেকে দেখে নিচে মায়াকে সবাই ধরে কান্নাকাটি করছে। মাহির লাফিয়ে লাফিয়ে সিঁড়ি থেকে নামতে যায়। আর তাই মাঝ সিঁড়ি থেকে পা পিছলে গড়িয়ে নিচে পড়ে। মাহিরের চিৎকার শুনে সকলে তাকিয়ে এমন অবস্থা দেখে মাহিরের কাছে ছুটে আসে। সবাই মাহিরকে অনেক ডাকে। মাও মাহিরকে অনেক বার উঠতে বলে কিন্তু কোনো সাড়া পায় না। এজন্য মাহিরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওদিকে স্নিগ্ধার লোকেরা সোহাগকে পালিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য অনেক মেরেছে। সোহাগ এখন মীরার কোলে মাথা রেখে কাতরাচ্ছে। সোহাগ মির্জা পানি পানি। মীরা দুহাত জোর করে গুন্ডাগুলোর কাছে মিনতি করছে। মীরা প্লিজ আপনারা এমন করবেন না। যা শাস্তি দেবার আমায় দিন তবুও উনাকে একটু পানি খেতে দিন আপনারা। প্লিজ। গুন্ডাগুলো মীরার কথা কানেই নিচ্ছে না। বসে বসে তাস খেলছে আর অট্টহাসিতে মেতে আছে। মীরা অনেক মিনতি করে কিন্তু স্নিগ্ধার পোষা ছেলেগুলো শোনে না। মীরা সোহাগের মাথাটা কোল থেকে নামিয়ে আসতে করে ছেলেগুলোর কাছে গিয়ে বলে প্লিজ একটু পানি দিন না উনাকে।
ছেলেগুলো এক ধাক্কায় মীরাকে ছুঁড়ে ফেলে দেয়। মীরা উঠে দাঁড়িয়ে সোহাগের দিকে তাকিয়ে দেখে সোহাগ বোমরানি টানছে। ছেলেগুলো সোহাগকে এমন ভাবে মেরেছে যে সোহাগের উঠে দাঁড়ানোর শক্তি পর্যন্ত নেই। মীরার সোহাগকে দেখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। সামনে তাকিয়ে দেখে চেয়ারের উপর একটা গান রাখা। মীরা গানটা হাতে নিয়ে ছেলেগুলোর সামনে ধরে রাখে। ছেলেগুলোকে ভয় পাইয়ে সেই সুযোগে সোহাগকে উঠিয়ে গোডাউনের বাইরে নিয়ে এসে সিটকানিটা বাইরে থেকে লাগিয়ে দেয় মীরা। মাহিরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফিরলে মাহির সবাইকে চিনতে পারে। মায়াকে চোখের সামনে দেখে অনেক খুশি হয় মাহির। মাহির মায়াকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। মাও কাঁদে আর কথা দেয় কখনো ছেড়ে যাবে না, ভুল বুঝবে না, কষ্ট দিবে না। রেস্টুরেন্টে ছোট্ট মীরা খাওয়ার শেষে মায়াকে খুঁজতে থাকে। আবির আর রুষা মীরাকে নিয়ে মির্জা প্যালেসে যায়। সেখানে গিয়ে খবর পায় সবাই হসপিটালে, তাই তারা আর দেরি না করে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। হঠাৎ তাদের গাড়ির সামনে মীরা আর সোহাগ চলে আসে। আবির গাড়িতে ব্রেক করে থামিয়ে দেয়। নেমে এসে সরি বলেই সামনে তাকিয়ে দেখে সোহাগ, মীরা। আবির, এ কি আঙ্কেল আন্টি আপনারা? মীরা, বাবা আমাদের একটু হসপিটালে নিয়ে যাবে? উনার অবস্থা খুব খারাপ, দ্রুত হসপিটালে নিতে না পারলে উনাকে আর বাঁচানো যাবে না। আবির, কিন্তু আপনারা বেঁচে আছেন আর আঙ্কেলের এ অবস্থা। রুষা গাড়ি থেকে মীরা, সোহাগের মুখটা দেখতে পারে না। আবিরের দেরি হচ্ছে দেখে নেমে এসে চোখের সামনে সোহাগ, মীরাকে দেখে চমকে যায়। আরও বেশি আশ্চর্য হয় সোহাগকে রক্তাক্ত শরীরে মীরার কাঁধে ভর করে দাঁড়িয়ে দুলতে দেখে। রুষা গিয়ে সোহাগকে ধরে কান্না জুড়ে দেয়। রুষা, হে কি মামা, মামি তোমরা বেঁচে আছো? আমার মামার এই অবস্থা কে করলো? মীরা, স্নিগ্ধার পোষা গুন্ডারা করেছে বলেই মীরা কেঁদে দেয়। রুষা, প্লিজ আবির, আমার মামাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। আবির, হ্যাঁ চলুন আন্টি, আমরা হসপিটালেই যাচ্ছিলাম। 2 দিন পর। সোহাগ এখন সম্পূর্ণ সুস্থ। মীরা সবাইকে বলে স্নিগ্ধা আর নেহার ষড়যন্ত্রের কথা। পুলিশ গোডাউনে গিয়ে স্নিগ্ধার গুন্ডাদের থেকে ঠিকানা নিয়ে স্নিগ্ধাও নেহাকে আটক করে। মাহিরকে প্রথম ছোট্ট মীরা বাবা হিসেবে মেনে নিতে চায়নি, কিন্তু মায়ের কাছে মাহিরের প্রশংসা আর ভালোবাসার কথাগুলো শুনে এখন মেনে নিয়েছে। ছোট্ট মীরা আবিরকে কথা দিয়েছে আগের মতোই ভালোবাসবে আর বাবাই বলেই ডাকবে যদি আবির রুষাকে বিয়ে করে। তাই আজই হসপিটাল থেকে ফেরার সময় কাজী অফিস থেকে রুষা, আবিরের বিয়ে দিয়ে সবাই বের হলো।